একদম বাজে কথা বলবি না। সব মেয়েরা এক হয় না। আর মেয়েরা কি শুধু এমন হয়, ছেলেরাও হয়। এই দুনিয়াতে সব মানুষ স্বার্থপর, সবাই নিজের ভালোটাই বোঝে। এখানে ছেলে মেয়ে উভয় এমন, তাই শুধু মেয়েদের একা দোষ দিবি না। তার ভিতরে তোরা বেশি ছলনাময়ী আর মিথ্যাবাদী আর স্বার্থপর তোরা। আদিত্যর কথা শুনে রিয়া আরও রেগে গেল। রিয়ার রাগে আদিত্যর গালে 2টা থাপ্পড় মারল পরপর। আদিত্যর ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আদিত্য রেগে গিয়ে মারতে যাবে রিয়াকে, তখনই আদিত্যর ফোন বেজে উঠল। আদিত্য রিয়াকে চুপ থাকতে বলে ফোনটা রিসিভ করলো। হ্যালো আব্বু। আদিত্য, কোথায় তুই? কেন, কি হয়েছে? বাসায় আসো তাড়াতাড়ি, তোর বোন অনেক অসুস্থ হয়ে পড়েছে। বোনুর কি হয়েছে? তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এখনই আসছি। আদিত্য ফোনটা রেখে যেই হাঁটতে যাবে তখনই রিয়া পেছন থেকে বলল, বুনু মনে হয় আপনার বোন। তার ছলনাময়ী কি হয়েছে? আর যাই হোক, ছলনাময়ীকে আবার হসপিটালে নিয়ে যেতে বলেন কেন? আদিত্য রিয়ার কথা শুনে রেগে ওর গলা চেপে ধরে বলল, একদম চুপ। আমার বোনকে ছলনাময়ী বলবি না। আমার বোনকে আমি ছলনাময়ী হতে দিব না। আমার বোন ছোট মানুষ, ওকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রিয়া আদিত্যর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আদিত্য ওকে ছেড়ে দিয়ে বলল, দেখ, এমনিতে টেনশনে আসছি, তার উপরে আমার মাথা গরম করিস না। হাসা বন্ধ কর, না হলে সারা জীবনের মতো হাসি বন্ধ করে দিব। আমার হাসি কি বন্ধ করবি? এমন থেকে গেলে তোর মনে হয় আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার সম্মানটাই তো শেষ করে দিয়েছে, আর এখন আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস। আয় মেরে ফেল আমাকে। সত্যি তুই একটা জিনিসকে বললি, মেয়েরা ছলনাময়ী, আবার এখন নিজের বোনের দিকে টেনে বলস। তোর বোন ছলনাময়ী না। শোন, তোর বোনও ছলনাময়ী, কারণ ওই নারী। আমার বোন ছলনাময়ী না। আমার বোন তোদের মতো না। আমার বোন অনেক ভালো একটা মেয়ে। আরে থাম, তোর বোনের বয়স কত রে? দেখ গা, তোর বোন কত ছেলের জীবন নিয়ে খেলা করছে। তোর বোনও ছলনাময়ী। এই দুনিয়াতে তো সব মেয়েরা ছলনাময়ী, সেখানে তোর বোনও। আদিত্য রাগে নিজের 2টা হাত মুঠো করে একটা হাত মুঠো থেকে ছাড়িয়ে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে কতবার বলবো আমার বোনকে ছলনাময়ী বলবি না। আমার বোন কোনো ছলনাময়ী না। রিয়া ওর গালে হাত দিয়ে আবার হাসতে লাগলো আর বলতে লাগলো, তাহলে মনে হয় তোর বোন ছেলে মানুষ, না হলে মেয়ে হলে অবশ্যই ছলনাময়ী হতো। এই মেয়ে, তুই কিন্তু লিমিটের বাহিরে চলে যাচ্ছিস। আমার বোনকে নিয়ে আর একটা কথা বললে আমি তোর জিহ্বা কেটে ফেলে দিব। রিয়া আদিত্যর দিকে রাগী লুক নিয়ে বলল, কেন এখন রাগ হয় কেন? নিজের বোনের কথা বলছি, এখন জলে, তাই না? শোন, তোর বোন ভালো হলে এইরকম অনেক ভালো মেয়েও আছে। সবাই ছলনাময়ী না, বুঝলি? তাই কথাবার্তা সাবধানে বলবি। আর তুই আমার সাথে যে কাজটা করলি, দোয়া করি তোর বোনের সাথে যেন না হয়। আমি তো একটা মেয়ে, তাই বুঝি একটা মেয়ে কেমন লাগতে পারে। এই যেমন আমার লাগছে, তুই আমার সাথে যা করলি, তুই একদিন ঠিক বুঝবি। রিয়া কথাগুলো বলে কান্না করতে করতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে চলে যেতে লাগলো। আদিত্য রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও ফোনের টর্চের সাহায্যে জঙ্গলের ভিতর থেকে বের হয়। রাস্তায় বাইক নিয়ে সোজা হসপিটালের দিকে ছুটলো। আর এদিকে রিয়া রাস্তা দিয়ে চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। একটা রিক্সা নিয়ে হোস্টেলে চলে গেল। আদিত্য হসপিটালে গিয়ে দেখে ওর বোনকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছে। ওই এখন কেমন আছে? এখন মোটামুটি আছে। তুই আসতে এত সময় লাগলো কেন? আর এই, তোর গলায় কিসের দাগ রে? আদিত্যর আব্বু আদিত্যর গলায় হাত দিয়ে কথা যখন বলল, আদিত্য ওর আব্বুর হাত ছড়িয়ে দিয়ে বলল, কই কিছু না, ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করতে গিয়ে লেগে গেছে মনে হয়। আদিত্যর আব্বু ভালো করে আদিত্যর দিকে তাকিয়ে রাগের লুক নিয়ে বলল, আদিত্য, সত্যি করে বল, এতক্ষণ কই ছিলি? তোর শার্টের সাথে ঠোঁট লিপস্টিকের দাগ কেন? আর এই কি, তোর প্যান্টের সাথে রক্তের দাগ মানে? আদিত্য ভয়ে থতমত হয়ে গেল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য কিছু বলার আগে আদিত্যর আব্বু রাগী কণ্ঠে বলল, সত্যি করে বল, তুই কাউকে মারছিস নাকি? আর মারলেই বা তোর ঠোঁটে শার্ট লিপস্টিকের দাগ কেন? আদিত্য ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে আব্বু, এইটা চুমকি মজা করে লিপস্টিক ভিতরে দিয়েছে। আর এটা রক্ত না, এইটা তো রং।
আদিত্যর কথা শুনে আদিত্যর আব্বু প্যান্টে হাত দিয়ে রক্ত গন্ধ শুনতে আদিত্য বলল, কি করছো কি? এইটা মানুষের রক্ত, এইটা কোনো রং না। আদিত্য, সত্য করে বল, এতক্ষণ কই ছিলি? আর এইসব কি? আমি যা সন্দেহ করছি তুই সত্যি এইটা করস না তো? আরে ধুর, তুমি আমাকে সন্দেহ করছো কেন? আমি এতক্ষণ বন্ধুদের সাথে ছিলাম। ওয়েট, তোর বন্ধুদের আমি ফোন দিচ্ছি। আদিত্য ওর বন্ধুদের কল দিতে বাধ্য দিতে গেলে আদিত্যর আব্বু সরিয়ে দিয়ে এক এক করে ওর সব বন্ধুদের কল দিল। সবার এক কথা, কেউ আজ আড্ডা দিয়ে আসেনি ক্লাবে, সবাই বাসায় আসছে। আর আদিত্য কারো বাসায় যায় নাই। আদিত্যর আব্বু ফোনটা রেখে দিয়ে বলল, এখন কি বলবি? আর মিথ্যা কথা বলা বাকি আছে নাকি? আদিত্য, ভালোই ভালোই বলছি, সত্যি কথা বল, না হলে তোকে কিন্তু। আদিত্য রেগে ওর আব্বুকে বলতে লাগলো, না হলে কি? হ্যাঁ, কি করবে? শুনতে চাও? তাহলে শুনো। আমি একটা মেয়েকে রেখে আসলাম। কি করবে? হ্যাঁ, কি করবে? আদিত্যর কথা শুনে আদিত্যর সৎমা আদিত্যর আব্বু কয়েক পা পিছিয়ে গেল। আদিত্যর আব্বুর রাগে পায়ের রক্ত যেন মাথায় উঠে যাবে এমন অবস্থা। আদিত্যর আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে শার্টের কলার চেপে ধরে বলল, কার এমন ক্ষতি করলি? তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে তোকে তো ভেবেছিলাম তুই শুধু একটু মারামারি করিস, এতে আমি তোকে এমন কিছু বলতাম না। আর তুই কি না এতটা নিচে নেমে গেলি? আমি তো তোকে ভালো ভেবেছিলাম। সবাইকে বলতাম আমার ছেলে খারাপ হলেও কখনো কোনো মেয়ের ক্ষতি করে নাই, মেয়েদের সম্মান করতে জানে। আর তুই সেখানে আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। আদিত্যকে ধাক্কা দিয়ে আদিত্যর আব্বু কান্না করতে লাগলো। আদিত্যর সৎমা আদিত্যকে ধরে দাঁড় করিয়ে বলল, আব্বু, তুমি মেয়েদের পছন্দ করো না আমি জানি, কিন্তু তাদের সাথে এত জঘন্য কাজ করবে ভাবতেও পারছি না। তুমি কি জানো তুমি যার ক্ষতি করেছো ওই মেয়েটার কি অবস্থা এখন হয়েছে? ওই মেয়েটা এমন হতে পারে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। আর বেঁচে থাকলেও সমাজে বেঁচে থাকতে কত সমস্যা হবে তুমি জানো? ওর ফ্যামিলির উপরে কতটা প্রভাব পড়বে। আপনারা হলেন ছলনাময়ী। আপনাদের মতো নারীর কিভাবে সমাজে বেঁচে থাকবে ওইটা দেখার আমার দরকার নাই। আদিত্য, তোমাকে কতবার বলবো, সব মেয়ে ছলনাময়ী হয় না। এই দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। তেমন সব মেয়েরা ভালো না, আবার সব মেয়েরা খারাপ না, তার ভিতরে ভালো মেয়েও আছে। আদিত্য ওর সৎমাকে কিছু বলবে, তখনই আদিত্যর আব্বু ওর কলার ধরে টেনে নিয়ে এসে বলল, আচ্ছা, তুই একটা কথা বলতো, তোর তো ঘরে বোন আছে তাই না? এখন যদি তোর বোনের সাথে কেউ এমন করে তখন তুই কি করবি? আমার বোনের সাথে এমন কিছু কেউ করলে তাকে আমি খুন করে ফেলবো। আমার বোনের দিকে কেউ খারাপ চোখে তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। তাহলে যে মেয়েটার এত বড় ক্ষতি করলি, ওই মেয়েটার ভাইদের কেমন লাগছে? আদিত্য, আমি আর একটা কথা বলতে চাই না। তুই এখনই ওই মেয়ের বাসায় যাবি, গিয়ে ওকে বিয়ে করবি। আর না হলে তোকে আমি ত্যায্যপুত্র করব। আর না হয় আমার মরা মুখ দেখবি। আমি পারবো না। আমার বন্ধুরা না কত মেয়ের সর্বলো, কই ওরা তো কাউকে বিয়ে করলো না, আর আমি একটা করছি, আর আমাকে বিয়ে করতে হবে। তোর পাপ ফল তোর বোনকে পেতে হবে। আদিত্য, নিজের ঘরে একটা বোন আছে, সেইটার দিকে একবার তাকিয়ে কথা বল। আদিত্য, আমি চাই না তোর জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হোক। এত বড় কলিজা কার আছে আমার বোনের ক্ষতি করবে? ওই মেয়ের ভাই যদি তোর বোনের উপরে প্রতিশোধ নেয় তখন কি করবি? আর তার থেকে বড় কথা আদিত্য, কাউকে কষ্ট দিয়ে বা কারো ক্ষতি করে সুখে থাকা যায় না। আদিত্য, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আদিত্য, তোর বাপে ধরি, তোর আম্মুর মতো সবাইকে ভেবে সব নারীকে অপমান করিস না। তোর পায়ে ধরি, এখনই তুই ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিয়ে করবি। তুই না পারলে আমাকে ঠিকানা দে, আমি আর তোর আম্মু গিয়ে কথা বলে আসবো। আদিত্য কিছুক্ষণ ভাবলো। আদিত্যর মাথায় রিয়ার কথাটা ভেসে উঠল। রিয়া বলেছিল রিয়া আত্মহত্যা করবে। আদিত্যর সাথে সাথে ওর আব্বুকে বলল, আব্বু, ওই মেয়েটার বাসা কই জানি না, কিন্তু কই থাকে তা আমি জানি। ওকে তাড়াতাড়ি বল কোথায় থাকে। আমাদের কলেজের আমার সিনিয়র আপু হয়, গার্লস হোস্টেলে থাকে, এতটুকু জানি আমি। আদিত্য আব্বু, আমার মনে হয় এখনই যাওয়া উচিত। এর ভিতরে মেয়েটা কিছু না কিছু একটা করে নিলে হয়। এখনই চলো আদিত্য, তুমিও আমাদের সাথে আসো। আমি যাব না। বনুর এখানে একা থাকবে নাকি? নার্স আছে, ডাক্তারের কাছ থেকে এত কিছু ভাবতে হবে না। তুই আমাদের সাথে চল এখনই। আদিত্যর আব্বু আদিত্যকে আর ওর সৎমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে 15 মিনিটের ভিতরে চলে গেল। আদিত্যর আব্বুর পরিচিত হোস্টেল, এই জন্য ভিতরে ঢুকতে সমস্যা হলো না। ভিতরে ঢুকে রিয়ার রুমের সামনে আদিত্যর এক বান্ধবী নিয়ে গেল।
রুমে অনেকক্ষণ শব্দ করার পর রিয়া রুমের দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ঠাস ঠাস করে চড় মেরে দিল। আদিত্য রেগে মারতে যাবে, আদিত্যর আব্বু থামিয়ে দিয়ে বলল, রিয়া মামুনি কি আছে? আপনারা কে? আর এই জানোয়ার, তোর ঘরের কি মা বোন নাই? শয়তান কোথাকার! তোকে তো অভদ্র ভেবেছিলাম, বাট এতটা যে নীচ এইটা কোনো দিন ভাবতে পারি নাই। তোকে ইচ্ছে করছে মেরে ফেলতে। ধুর, সামনে থেকে সরো তো। আদিত্য রিয়ার রুমমেট তানজিলাকে সরিয়ে দিল। তারপর সবাই রুমে ঢুকে দেখে রিয়া কোথাও নেই। রিয়া কোথায়? কেন, আবার দেখতে ইচ্ছে হয়েছে নাকি? বেশি কথা বলিস না, যা বলছি সেইটা বল। আদিত্যর কথাবার্তা দেখে আদিত্যর আব্বু রেগে গিয়ে আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই বড়দের সাথে এই ব্যবহার করস? ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি এমনই, আমার কারো শিক্ষা লাগে না। মেয়েদের সাথে ভালো করে কথা বলতে ঘৃণা হয় আমার। তুই চুপ করে থাক, আমাকে কথা বলতে দে। ও, তার মানে এই শয়তানের আব্বু আপনি? ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? আর আপনি কেমন মাঝে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন নাই? আদিত্যর সৎমাকে মাথা নিচু করে থাকতে দেখে আদিত্য রেগে গিয়ে তানজিলার চুল ধরে বলে, ওনাকে একটা বাজে কথা বলবি না, আমাকে যা ইচ্ছে বল। আমার ফ্যামিলিকে নিয়ে একটা কথা তোর মুখ থেকে শুনতে চাই না। তোকে যেটা প্রশ্ন করছি ওইটার উত্তর দে। সবাই আদিত্যকে ছাড়াতে যাবে, তখনই পেছন থেকে রিয়া আদিত্যর চুল ধরে ঘুরিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, রূপা তুমি যাও। আদিত্যর ফ্রেন্ড চলে গেলে তানজিলা দরজা লাগিয়ে দিল। তারপর রিয়া আদিত্যকে আরেকটা থাপ্পড় মেরে বলল, তোর সাহস তো কম না, আমার কাজিনের গায়ে হাত দিস। তুই এখানে কেন এসেছিস? তোর কি আমাকে করে মন শান্ত হয় নাই? আমার চুল ছাড়, না হলে কিন্তু তোকে এক্ষুনি লাথি দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিব। তোকে কতবার বলছি আমাকে আর এসবের ভয় দেখাবি না। আমার এমন অবস্থা করছস, আমাকে এমনিতেই মরতে হবে। কখন আত্মহত্যা করতাম, শুধুমাত্র আমার চাচাতো বোনের জন্য আমি এখনো বেঁচে আছি, আর আমি আগেই মরবো না। তোকে আমি জ্বালিয়ে শেষ করব, তোকে আমি শান্তিতে থাকতে দিব না। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো আর আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, কেন করলি আমার সাথে এমন? তোর কি ক্ষতি করেছিলাম আমি? আমার তো মনেও পড়ে না আমি কোনোদিন তোর সাথে কথা বলছি কিনা। তারপরও কেন তুই আমার সাথে এমন করলি? কেন আমার ক্ষতি করলি? আরে বাবা, আমার উপর কোনো কারণে রাগ থাকে যদি, সেটা আমাকে বলতে পারতি, কিন্তু তুই আমার সম্মানটাই কেন কেড়ে নিলি? রিয়া কান্না করতে করতে ভেঙে পড়ল। আদিত্য সৎমা গিয়ে রিয়াকে ধরে তুলে বলল, আমি জানি তোমার মনের ভিতরে কি চলছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আদিত্য এখন জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবতেও পারিনি। আপনি কে? আমি আদিত্যর আম্মু আর উনি আদিত্যর আব্বু। আপনারা এখানে কেন এসেছেন? রিয়া আদিত্যর সৎমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আদিত্যর সৎমা ফ্লোরে পড়ে গেল। আদিত্য রাগে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর সৎমাকে তুলে বলল, তোর সাহস তো কম না, তুই আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিস? আম্মু ভালোই ভালোই তোর সাথে কথা বলছে, আর তোর ভাব বেড়ে গেছে তাই না? আদিত্যর মুখ থেকে আম্মু ডাক শুনে আদিত্যর সৎমার আনন্দে চোখের পানি ছেড়ে দিল। আদিত্য ওর সৎমাকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তুমি কান্না করো না, দেখছেন এইসব মেয়েদের ভালোভাবে কথা বললে মাথায় চড়ে বসে। ওকে ইচ্ছে করছে থাপ্পড় মেরে দেই। আদিত্যর সৎমা খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে। ওর দুইটা গাল দুই হাত দিয়ে আলতো করে ধরে বলল, আব্বু আমার শান্ত হও, তুমি একটু বাইরে যাও, আমি আর তোমার আব্বু রিয়ার সাথে কথা বলি। না, আমি এখন থেকে বের হব না। আমি জানি ওরা আপনাদের অপমান করবে আর বেশিভাবে উঠে যাবে। আপনি তো ভালো মানুষ না। শুনেন, এসব ভালো মানুষই এই দুনিয়াতে চলে না। ভালো মানুষই দেখাতে হলে অপমান হতে হবে। সমস্যা নেই, ছেলের জন্য এইটুকু হতে আমার কোনো সমস্যা নেই। তুমি বাইরে যাও প্লিজ, সময় হলে আমি তোমাকে ডেকে নেব। আমি দরজার পাশে থাকবো, যদি বেশি বুঝে একদম জিব্বা কেটে রেখে দিব। ওকে রেখে দিয়ে এখন যাও। আদিত্য চলে যেতে লাগলো, আবার পিছনে তাকিয়ে রিয়ার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলে গেল। আদিত্য সিঁড়ির পাশে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। অনেকক্ষণ পর আদিত্য সৎমা ওকে ডাক দিল। আদিত্য রুমে গিয়ে রিয়ার দিকে তাকিয়ে রাগের লুক নিয়ে বলল, আপনাকে ওই কিছু বলেছে? আব্বু তোমাদের চোখে পানি কেন? ও কিছু বলে নাই। বৌমা, তুমি আর তানজিলা মামুনি তোমরা রেডি হয়ে নাও, আজ থেকে তোমরা আমাদের বাসায় থাকবে। জি, আমরা রেডি হয়ে নিচ্ছি। কি ওনারা আমাদের বাসায় থাকবে মানে? আমার বৌমা আমাদের বাসায় থাকবে না তো কোথায় থাকবে? উনি কিসের বৌমা? আমাদের গো বিয়ে হয় নাই। আগে কেন ওনাকে বৌমা বলছেন?
বাসায় গেলে হয়ে যাবে, তুমি আর তোমার আব্বু নিচে যাও। আদিত্য আর ওর আব্বু নিচে চলে গেল। আদিত্য ঠিক বুঝতে পারছে না কি এমন করলো যে রিয়া তানজিলা ওদের বাসায় থাকবে। আদিত্য ভাবতে ভাবতে বাইকের সাথে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিয়া, তানজিলা ওর সৎমা নিচে নেমে আসলো। আদিত্য ওর বাইকে উঠে বলল, আমি তাহলে হসপিটালে গেলাম, আপনারা তাহলে বাসায় চলে যান। হসপিটালে যাবে মানে? গোসল করে নাই? এই অবস্থায় সারা শহর ঘুরতে লজ্জা করে নাই? রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু আম্মু কিছুটা লজ্জা পেল। ওরা দুজন গাড়িতে উঠে বসলো। আদিত্য কিছু না বলে বাসার দিকে রওনা দিল। তানজিলা রিয়া আদিত্যর আব্বু আম্মুর সাথে যেতে লাগলো। আদিত্য সবার আগে বাসায় চলে গেল। বাসায় কলিং বেল বাজাতেই কাজের বুয়া দরজা খুলে দিল। আদিত্য সোজা ওর রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে ড্রেস পরে বাইকের চাবি হাতে এক আঙ্গুল দিয়ে ঘুরতে ঘুরতে নিচে গিয়ে দেখে সবার সাথে কাজী সাহেব ও হুজুর এসেছে। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার আপনারা এখানে? তোদের দুইজনের আজ বিয়ে হবে, তুই চুপচাপ এখানে বসে থাক। পরে বিয়ে করব, এখন বুনুর কাছে যেতে হবে। ওই একা হসপিটালে। তোকে অত চিন্তা করতে হবে না, তুই বিয়ে করে তারপর যেখানে ইচ্ছা যা। আদিত্য আর কিছু বলল না। রিয়াকে ওর আম্মু একটা শাড়ি পরিয়ে নিয়ে আসলো। তারপর আদিত্য আর রিয়াকে একসাথে বসিয়ে দিল। দুজনকে বিয়ে পরিয়ে দিয়ে হুজুর আর কাজী সাহেবকে ওর আব্বু এগিয়ে দিয়ে আসলো। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল, আগে জানলে এই বন্ধুদের কথা শুনে এমন কাজ করতাম না। আমার গলায় এই সিনিয়র মার্কা মেয়ে গলায় ঝুলিয়ে যাবে। আমার কপালটাই খারাপ, তোর মতো জানোয়ারের বউ হতে হলে। ফালতু কোথাকার। আর যদি এমন কাজ অন্য কোনো মেয়ের সাথে করস তাহলে তোর চোখ তুলে ফেলবো। আর এমন মারা মারবো না, কোনোদিনও বাবা ডাক শুনতে পারবি না। রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু সৎমা না শোনার ভান করে চলে যেতে লাগলো। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, যাক বাবা, সিনিয়র মেয়ে আবার গুন্ডি মেয়ে হয়ে গেল। আজকে থেকে বেশি বুঝলে দেখিস কি হাল করি। তখন তো ছিলাম পরের মেয়ে, আর এখন আমি তোর বিয়ে করা বউ। এখন দেখাবো বেশি পাকনামি করলে কি করতে পারি। আমার কিছুই করতে পারবি না। থাক, আমার তোর সাথে ঝগড়া করার মুড নাই। আদিত্য রিয়া ওইখান থেকে উঠে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। আদিত্য হসপিটালে গিয়ে ওর বোনের পাশে সারা রাত বসে থাকতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারে নাই। সকালে ঘুম ভাঙতে দেখে আদিত্যর সৎমা আর রিয়া এসেছে। আদিত্যর বোন আতিয়া বলল, উফ আম্মু, তোমাকে কতবার বলছি ভাইকে এমন পাগলামো যেন না করে। সারা রাত আমার এইখানেই বসেছিল। আমি ভাইয়ের উপর রাগ করে আসছি। আমি ভাইয়ের সাথে কথা বলবো না। আমি বলে তোর ভাই শুনে নাকি? আদিত্য আদিয়াকে রিলিজ দিয়েছে, ওকে নিয়ে বাসায় যেতে পারবো, চলো। আচ্ছা বনু, তোমার পেট ব্যথা কেন হয়েছিল? তুমি বুঝবে না, তুমি যাও তো। তোমার সাথে তো আরই, তোমার সাথে কেন কথা বলি আমি? এই ওয়েট আম্মু, ওই আপুটা কি? এটা তোর ভাবি। আতিয়া অবাক হয়ে বলল, কি আমার ভাবি মানে? কোন ভাইয়ের বউ? আমার তো একটাই ভাই। আমার আবার ভাবি আসলো কই থেকে? আমার যতটুকু জানি, আমার ভাই তো মেয়ে মানুষ দেখতেই পারে না। আমি তোমার একমাত্র ভাইয়ের বউ, আর বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইয়া উনি কি বলছে? ঠিক বলছো, আসলে উনি আমার বউ। আতিয়া খুশিতে লাফ দিয়ে উঠে নাচতে থাকে। সবাই অবাক হয়ে যায়। আতিয়া নাচতে নাচতে বলে, ইয়াহু, আমার ভাইয়া বিয়ে করেছে, আমার একটা ভাবি হয়েছে, ইয়াহু। কথাটা বলে আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে ছেড়ে দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া আতিয়ার পাগলামি দেখে হাসতে লাগলো। আতিয়া নিজেকে সামলে নিয়ে বলল, উফ, আমাকে সবাই পাগল ভাবছো নাকি? আরে আমি পাগল হয়ে যাই নাই, আসলে ভাবি হয়েছে কি, ভাইয়া না মেয়েদের একদম সহ্য করতে পারে না, শুধু আমাকে ছাড়া। তাই আমি তো ভেবেছিলাম আমার কপালে ভাবি নাই। এইটা ভেবে অনেক দুঃখ প্রকাশ করতাম বান্ধবীদের কাছে। আর সেখানে নাকি আপনাকে বিয়ে করেছে। কিন্তু ভাইয়া, তুমি আমাকে ছাড়া কিভাবে বিয়ে করলে? আতিয়া নিজেকে সামলিয়ে নিয়ে বলল। আদিত্য কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। আর এইদিকে রিয়া আতিয়া দুজন কথা বলতে বলতে অনেকটা ক্লোজ হয়ে গেছে। আদিত্য বাসায় না গিয়ে একটা পার্কে চলে গেল। আদিত্য পার্কে একা একা বসে থেকে অনেকটা সময় কাটিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে রিয়া আর আতিয়া তানজিলা বসে থেকে টিভি দেখছে। আদিত্যকে দেখে আতিয়া বলে, ভাইয়া এতক্ষণ কই গেছিলে? একটু কাজ ছিল, সেখানে গেছিলাম। তুমি খাবার খাইছো?
ভাইয়া তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিই। আদিত্য রুমে গিয়ে আলমারি খুলতে দেখে রিয়ার জামা কাপড়। আদিত্য রাগে রুম থেকে বের হয়ে চিল্লাইয়া বলল, আপনার সাহস তো কম না, আমার আলমারিতে নিজের জামা কাপড় রাখেন। এখনই আমার আলমারি থেকে জামা কাপড় নিয়ে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? ভুলে যেও না তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই এখন থেকে তোমার সব কিছুতে আমার ভাগ আছে। তোমার একা রুম না, ওইটা এখন আমারও। ভাইয়া তুমি ভাবির সাথে এভাবে কথা বলছো? আতিয়াকে রাগে লুক নিয়ে তাকাতে আদিত্য কিছু বলল না। রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে আলমারি থেকে হাফ প্যান্ট আর টি শার্ট বের করে। ওয়াশরুমে গিয়ে গোসল করে চুল মুছতে মুছতে বের হয়ে দেখে রিয়া খাটের উপর বসে আছে। আমার রুমে বসে আছেন কেন? বাহ, তোমার রূপ দেখে আমি অবাক। মানে? একবার তুমি, একবার তুই, একবার আপনি। বিশ্বাস করো, একটা মানুষ এত রূপ ধরতে পারে? তোমাকে না দেখলে বিশ্বাস হইতো না। কি বলতে চান? খুব সহজ, আব্বু আম্মুর সামনে বাঘ হয়ে যাও আর বোনের সামনে বিড়াল হয়ে যাও। চুপ, ফালতু কথা বন্ধ করে আমার রুম থেকে বের হয়ে যান। যাব না, এইটা আমারও রুম। যাই হোক, নিচে গিয়ে খাবার খেয়ে আসো। খাবার গরম করে রেখে এসেছি। আতিয়া কোথায় গেছে? ওর পেট ব্যথা করছে, তাই ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। ওর যে কি হলো, পেট ব্যথা কেন যে করছে? ওই এখন বড় হয়েছে, পিরিয়ড হয়েছে, তাই এমন পেট ব্যথা করছে। ও আচ্ছা, আপনাদের বিষয় তেমন ভালো আমি জানি না। এই সময় কি কি করতে হয় আপনি একটু ওকে সাহায্য করেন তো। আম্মু তো সারাদিন ভার্সিটিতে থাকে, বাসায় আসছে যতক্ষণ তার বেশি উনি ভার্সিটির কাজ নিয়ে থাকে। তোমাকে বলতে হবে না। আচ্ছা, তোমার কি তোমার আব্বু আম্মু বোনকে দেখতে ইচ্ছে করে না? মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো করে মিশি। তোমার আম্মু তোমাকে কত ভালোবাসে, তারপরেও তুমি তাকে দেখতে পারো না কেন? না, ইচ্ছে করে না। আমার আব্বু তো ভালো মানুষ, জীবনে কি পাইছে? শুধু মানুষের প্রতারণা ছাড়া কিছুই পাই নাই। আমি যেমন আসছি এতেই ভালো আসছি, আমার কারো মতো হওয়ার ইচ্ছে নাই। আদিত্য, তুমি যতটা মানুষের সামনে নিজেকে খারাপ দেখাও, ততটা তুমি খারাপ না। তুমি অতটা পাষাণ না। তোমার মনে ভালোবাসা, মায়া আছে। তুমি অনেক আবেগী। আমাকে যা ভাবছেন ওইটা কিছুই না। আমি খারাপ মানুষ, আর আমি ভালো মানুষ হতে চাইও না। আমি একজন পাষাণ মানুষ, আমার মনে কোনো মায়া দয়া নাই। আদিত্য কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেতে লাগলো। তখনই তানজিলাকে দেখে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? খাবার খাইছেন নাকি না? আমি খাইছি, তুমি খাও। আদিত্য কিছু না বলে খাবার খেতে লাগলো। তানজিলা আদিত্যর দিকে এক নজরে তাকিয়ে ওর খাওয়া দেখতে লাগলো। আদিত্য খাওয়া শেষ করে আতিয়ার রুমে গিয়ে দেখে আতিয়া শুয়ে আছে। আদিত্য কপালে হাত দিয়ে বলল, অনেক কষ্ট হচ্ছে তোমার? ভাইয়া তুমি ভাবিকে পছন্দ করো না? ভাই তোমাকে একটা কথা বলবো। কি কথা? ভাইয়া তুমি আর এসব মারামারি ঝামেলার ভিতরে যাইও না। ভাইয়া আগে তুমি একা ছিলে, একটা ব্যাপার ছিল, বাট ভাইয়া এখন তোমার জীবনের সাথে একটা জীবন জড়িয়ে গেছে। পিচ্ছি বেশি পাকনা পাকনা কথা হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া আমি এতটাও ছোট নই, আমি সম্পর্কের মানে একটু হলেও বুঝি। ভাইয়া ভাবি অনেক ভালো, দেখো না একদিনই আমাদের সাথে কত মানিয়ে নিয়েছে। প্লিজ তুমি রিয়া আপুকে কষ্ট দিও না। তোমাকে ভালোবেসে নিজের ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে এসেছে, আর সেখানে তুমি যদি ভাবির সাথে এমন করো, তাহলে ভাবি কার কাছে নিজের সুখী দুঃখের কথা শেয়ার করবে? কাকে নিয়ে সে বেঁচে থাকবে? আতিয়ার কথা শুনে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি ওনার বাবা মাকে ছেড়ে এসেছে মানে? আদিত্য আর কিছু বলতে যাবে তখনই পিছন থেকে রিয়া বলল, তাকে কি বোঝাচ্ছ? তুমি এতটুকু মেয়ে হয়ে এত কিছু বুঝো, আর তোমার ভাই এত বড় হয়েও বোঝে না? বাদ দাও, ওকে বুঝিয়ে কোনো লাভ নাই। যে বোঝে অবুঝ হয়ে থাকে, তাকে কখনো বোঝানো যায় না। তুমি এইসব নিয়ে ভেবো না। আদিত্য ওদের কথা শুনে মাথা চুলকাতে লাগলো। রিয়া আদিত্যর পাশে এসেছে, আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য রুম থেকে নিজের রুমে চলে গেল, কারণ প্রথম রুম আতিয়ার, তারপরের রুম ওদের পড়াশোনার করার জন্য, তারপরের রুমটা আদিত্যর। আদিত্য খাটে বসে ফোন টিপতে লাগলো। অনেকক্ষণ পর রিয়া রুমে আসলো। আদিত্য ওই পাশে গিয়ে শুয়ে পড়লো। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল, এই এখানে শুয়ে পড়েছেন কেন? শুনেন, মধ্য রুমে খাট আছে, আপনি ওইখানে ট্রান্সফার হয়ে যান। আমি কেন অন্য রুমে যাব? এটা আমারও রুম, ভুলে গেছো নাকি? যাই হোক, আসল কথায় আসছি। এই আপনি আতিয়াকে কি বলছেন? ও এসব কি বলল? আমি কখন আপনার ফ্যামিলি থেকে আপনাকে আলাদা করে দিলাম? আমি তো আপনার ফ্যামিলিকে চিনি না।
আরে গাধা, আতিয়াকে সত্যি বলতাম নাকি তার মহান ভাই একজন ধরে? এইটা শুনলে ওই তোমাকে ঘৃণা করতো আর তোমাকে অনেক ভালোবাসে, আমি যা বুঝলাম, আর তোমাকে অনেক বিশ্বাস করে। বাট তুমি যে একটা জঘন্য, এইটা তো আর তোমার বোন জানে না। আর আমি চাই নাই তুমি তোমার বোনের সামনে ছোট হও, তাই আমি ওকে মিথ্যা বলছি। আমি আমার ফ্যামিলিকে রেখে তোমার সাথে পালিয়ে বিয়ে করে এসেছি। ধন্যবাদ। ওইসব ধন্যবাদ আমার লাগবে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনাকে কি আমি ধরে রাখছি নাকি? ঘুমান না করছে কে? আমার একটা বদ অভ্যাস আছে, কাউকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসছে না। হোস্টেলে আমি তানজিলাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, বাট এখন তো আর তা সম্ভব না। ফালতু অভ্যাস। তানজিলাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আদিত্য চলে যেতে নিবে তখন রিয়া বলল, এটা আমাদের দুজনের ব্যক্তিগত রুম, তাই এখানে অন্য নারীকে নিয়ে শোয়া যাবে না। তাই তুমি আমার জামাই, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার খেয়ে কাজ নাই, আপনাকে জড়িয়ে ঘুমাতে হবে? একা ঘুমাতে পারলে ঘুমান, না হলে না। চুপ, আজ এরা নাটক। সময় তো মানবতা কই ছিল? বিয়ে হয়েছে, এখন দূরে দূরে থাকা, তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। রিয়া আদিত্যকে টান দিয়ে নিজের কাছে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে আদিত্যর বুকে শুয়ে পড়ল। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে রিয়ার টি শার্ট খামচি দিয়ে জোর করে ধরে ওর উপরে উঠে শুয়ে পড়ল। কিছু বলতে গেলে রিয়া আদিত্যর ঠোঁটে কিস করলো। আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিয়া 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আহ কি মজা, বাট বরটা একেবারে খারাপ। যাই হোক, একটা জিনিস ভালোই হয়েছে, বিয়ে হলে সেই আমার সিনিয়র বয়সের ছেলের সাথেই বিয়ে হইতো, আর সেখানে জুনিয়র একটা বর পাইলাম। জুনিয়ররা নাকি অনেক রোমান্টিক হয়। কি লুচ্চি মেয়েরে বাবা, দূর। চুপ করে ঘুমান তো, মাথা খাইয়েন না। মাথা কই খাইলাম, আমি তো জাস্ট ঠোঁট খাইলাম। তুমি চাইলে এখনই তোমার মাথার ভেতরে মগজটা ভেজে খেয়ে ফেলতে পারি। দেখ ঘুমান তো। এখন রোম্যান্স করতে ইচ্ছে করছে। আদিত্য রাগে রিয়াকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রিয়া মনে মনে ভাবতে লাগলো, একবার যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন আমি তোমাকে ভালো বানিয়েই ছাড়বো। তোমাকে আমি এত ভালোবাসা দিব, তোমার সকল ধারণা আমি ভুল প্রমাণ করে দিব। তোমার আম্মুর মতো সব মেয়েরা হয় না আদিত্য, তোমাকে আমি আর কোনো দোষ দেই না। সত্যি, তোমার আম্মু কেমন মানুষ যে স্বামী সন্তান রেখে অন্য পুরুষকে বিয়ে করে চলে যেতে পারে, বিপদের সময় অন্য কারো হাত ধরতে পারে? একবার কি তোমার কথা তার মনে পড়লো না? নিজের স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। রিয়া কথাগুলো ভাবছিল তখন ওর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বড় চাচি কল করেছে। রিয়া কলটা রিসিভ করে কথা বলে ঘুমিয়ে গেল। আর এইদিকে আদিত্য ফ্রেন্ড ফোন দিলে আদিত্য রুম এসেছে, শার্ট প্যান্ট পরে বের হয়ে যায়। আদিত্য রাত 12টায় বাসায় ফিরে আসছে। ড্রয়িং রুমে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর ওর সৎমা এসে বলল, আব্বু তোমাকে কতবার কল দিলাম, একবার ধরলে না, আর এত রাত করে ফিরলে? দেখেন, আমার বিষয় নাক গলাবেন না। আমি প্রতিদিন এই সময় বাসায় আসছি, এটা তো নতুন কিছু না। জানেন আমাকে বলে কোনো লাভ হবে না। আর আপনি প্রতিদিন কেন আমার জন্য জেগে থাকেন? আপনাকে কতবার বলছি আমার জন্য জেগে থাকবেন না, তারপরও কেন জেগে থাকেন? তুমি কি বুঝো না কেন জেগে থাকি? না, আমি বুঝি না আর বুঝতেও চাই না। আর উনি আবার সোফায় ঘুমাচ্ছে কেন? মেয়েটা সেই তোমার জন্য অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছে। কতবার বললাম কে ঘুমিয়ে যেতে, আমার কথা তো শুনলো না, না খেয়ে ঘুমিয়ে গেছে। একজনের ন্যাকামি দেখে বাঁচি না, আবার এসেছে আরেকজন। ধুর। আদিত্য কথাটা শুনে সৎমা কিছু বলল না। আদিত্য রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখে রিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিত্যর ধাক্কা খেয়ে রিয়ার ঘুম ভেঙে গেল। রিয়া চোখ খুলে বলল, কি ব্যাপার, আমাকে ধাক্কা দিলে কেন? আমার উপরে কেন শুয়েছিলেন তাই ধাক্কা দিয়েছি। আর আপনি মনে হয় কলেজে যাবেন নাকি? শুনেন, কলেজে গিয়ে কাউকে যদি বলেন আমি আপনার স্বামী, তাহলে আপনার খবর আছে। আমি চাই না কেউ জানুক, জেনে আমাকে নিয়ে হাসাহাসি করুক, বিশেষ করে আমার ফ্রেন্ড না যেন বলেও জানে না। কেন, জানলে কি হবে? ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে ধর্ষ করছি, তাকে আবার বিয়ে করেছি। ভয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। সবাই জানবে। আর তোমার বন্ধুকে দেখো আজ আমি কি করি। যাই হোক, শোনো, রাতে কি কিছু খাও নাই? ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর চলো। এত তাড়াতাড়ি আমাদের বাসায় খাবার তৈরি হয় না। আমি রান্না করে কিছুক্ষণ আগে এসেছি। কি, কত সকালে উঠেছিলেন? এখন তো 7টা বাজে। আমি কি তোমার মতো নাকি নাক ডেকে ঘুমাবো? আমি নামাজ পড়ে কোরআন পড়ে রান্না করে রুমে এসেছি, তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি, তার ভেতরে দিলে আমাকে ধাক্কা। ও, তার মানে আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরছিলেন? আমি তো ভেবেছিলাম ঘুমের ভিতরে। যাই হোক, ওঠো, উঠে ফ্রেশ হয়ে নিচে চলো। আরও 2 ঘন্টা বাকি আছে, তাই আমি আবার ঘুমাবো।
কথাটা বলে আদিত্য ঘুমাতে যাবে, সাথে সাথে রিয়া আদিত্যকে কাতুকুতু দিতে লাগলো। আদিত্য বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রিয়ার প্রশংসা করছে। আদিত্যকে দেখে আর অবাক হয়ে বলল, বাহ, ছেলেকে বিয়ে করিয়ে দেখি অনেক লাভ হয়েছে। যে মানুষকে প্রতিদিন ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিতে হয়, সে আজ 7টায় ঘুম থেকে উঠে পড়েছে। চিন্তা করেন না আব্বু, আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো। যত বদ অভ্যাস আছে সব পরিবর্তন করে ফেলবো। যাই হোক, আব্বু আম্মু খেতে বসেন আপনারা। 7:40 তো বেজে গেছে। আপনারা তো অফিসে যাবেন, আবার রেডি হতে হবে। আল্লাহ, আমার মনে হচ্ছে এখন আমি এই সংসার থেকে ছুটি নিয়ে নিব, কারণ আমার ছেলে বউ চলে এসেছে, এখন সেই সব সামলাবে। আদিত্যর সৎমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে টেবিলে বসে খাবার খেতে লাগলো। বাহ, রান্না তো দারুণ হয়েছে। আমার বৌমাকে আমাকে হার মানিয়ে দিবে। হ্যাঁ, একদম অনেক ভালো রান্না করেছে। প্রতিটা খাবার অনেক মজা হয়েছে। আমাদের রান্না করে খাওয়ানোর জন্য তো বকশিস দেওয়া উচিত। আদিত্য রাব্বু রিয়াকে ডেকে হাতে 5,000 টাকা দিতে চাইলে রিয়া নিতে চায় না। পরে আদিত্যর সৎমা বলে, পরে নেয়। এত ঢং কেন করেন আপনারা? কি এমন রান্না করছে খেতে এখন বিচ্ছিরি, এর থেকে আমি ভালো রান্না করতে পারি। রিয়া রেগে আদিত্যকে বলল, তাই নাকি? তাহলে রাতে আপনাকে দিয়ে রান্না করাবো, দেখি কে বেশি মজা করে রান্না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার রান্না খেলে আঙ্গুল চেটে খাবেন। ওকে, দেখা যাবে। তানজিলা, তোর কিছু লাগবে? এভাবে চুপ করে কি ভাবস? অনেক কিছুই ভাবছি, শুধু প্রশ্নের উত্তরগুলো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কি ভাবস? কিছু না, যাই বল রিয়া, তুই দেখি অনেক সংসারী মেয়ে হয়ে গিয়েছিস 2 দিনে। কি আর করব, বিয়ে হয়ে গেছে, সেখানে সংসারে না হয়ে কি করব? আমার খাওয়া শেষ, আমি আসছি। আদিত্য খাওয়া শেষ করে আতিয়ার রুমে গেল। গিয়ে দেখে আতিয়া ঘুমিয়ে আছে। আতিয়াকে ডাক দিতে গিয়েও দিল না। আদিত্য নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর ফোনটা নিয়ে গ্রুপে চ্যাট করতে লাগলো। রিয়া রুমে এসেছে। আদিত্য শার্ট প্যান্ট বের করে দিয়ে বলল, আজকে এইটা পরে যাবে। আপনার পছন্দে চলতে পারবো না, আমি অন্য কিছু পরবো। আদিত্য আলমারি থেকে অন্য শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আদিত্য রেডি হয়ে বাইরে এসেছে। দেখি এর ভিতরে রিয়া নিজের ড্রেস চেঞ্জ করে ফেলছে। আদিত্য ওইদিকে না তাকিয়ে ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে চলে যেতে নিবে, তখন বলল, ওই কোথায় যাচ্ছ? আমি আর তানজিলাও যাব। আম্মু আব্বু বলছে আমাদের নিয়ে যেতে। গাড়িতে আরও অনেক গাড়ি আছে, তার ভিতরে একটা নিয়ে যান। ড্রাইভারকে বললে দিয়ে আসবে। আমার গাড়িতে আমি মেয়ে মানুষ বসাই না, আমার বোন ছাড়া। রিয়া কিছু বলতে যাবে, তার আগে আদিত্য চলে যায়। রিয়া তানজিলা কলেজে গিয়ে দেখে আদিত্য ওর ফ্রেন্ডরা মিলে কয়েকটা মেয়েকে অনেক ডিস্টার্ব করছে। তানজিলা বলল, বিশ্বাস কর রিয়া, এই ছেলে কোনোদিন ভালো হবে না, ওদের গ্রুপটাই খারাপ। একটা জিনিস দেখছো, আদিত্য কিন্তু দূর থেকে ওদের সাথে কথা বলছে, আরগুলো কিন্তু কথার সাথে মেয়েগুলো শরীরের হাতও দিচ্ছে। তো কি হয়েছে? তারপর তো বিরক্ত করছে, তাই না? ওয়েট, আমি আসছি। রিয়া কথাটা বলে ওদের সামনে গিয়ে আদিত্যর ফ্রেন্ডের ভিতরে একটা ছেলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। ছেলেটা রেগে রিয়াকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদিত্য বিষয়টা দেখেও কিছু বলল না। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে আসলো। রিয়ার অনেকটা খারাপ লাগলো। ও আশা করেছিল আদিত্য ওদের বাধা দিবে, কিন্তু আদিত্যকে চুপ থাকতে দেখে রিয়া আবার ওই ছেলেকে থাপ্পড় দিয়ে বলল, তোদের এত বড় সাহস, আমার গালে থাপ্পড় দেস? আমি তোদের সিনিয়র, আর আমার হাতে হাত, তোদের হাত আমি ভেঙে ফেলবো। কথাটা বলে রিয়া ওর পায়ের জুতা খুলে সবাইকে বাড়ি দিতে লাগলো। রিয়াকে দেখে ওখানে থাকা ওই 3টা মেয়েও সাহস পেয়ে যায়। ওরা বাড়ি মারতে লাগলো। আদিত্যকে মারতে যাবে, তখন রিয়া আদিত্যকে মারতে দেয় না, হাত ধরে ফেলে। রিয়া বলে, ওকে বাদে আর সবগুলোকে মারতে থাকো। আদিত্যর বন্ধুরা সব পালিয়ে গেল। আদিত্য ওদের পিছন পিছন যেতে লাগলো। মেয়ে 3টা মাত্র ওইখানে সব ছেলে মেয়ে রিয়াকে বাহবা দিতে লাগলো। মেয়েগুলো ধন্যবাদ দিয়ে চলে গেল। আর ওইদিকে আদিত্যর বন্ধুরা রেগে যায় রিয়ার উপরে। আদিত্যর সামনে সবাই রিয়াকে অনেক ধরনের কথা বলতে লাগলো। আদিত্যর নিজের অজান্তে কেন জানি রাগ উঠে গেল। আদিত্য নিজেকে শান্ত করে বলল, এই থাকো, আমি ক্লাসে যাব। ওর বন্ধুরা আরও রেগে গেল। আদিত্যকে অনেক কথা শোনাতে লাগলো। আদিত্য কোনো কিছু না বলে ক্লাস করতে চলে গেল। আদিত্যকে ক্লাস করতে দেখে সবাই অবাক হয়ে গেল। আজকের মতো আদিত্য ফুল ক্লাস করে নিল। দুপুরের ক্যান্টিনে খেতে গিয়ে দেখে রিয়া ওর বান্ধবীদের সাথে বসে গল্প করছে আর খাচ্ছে। আদিত্য একাই একটা জায়গায় গিয়ে বসে অর্ডার দিয়ে বসে থাকলো। আদিত্যর ফ্রেন্ডগুলো আসলে সবাই ওদের নিয়ে হাসাহাসি করতে লাগলো। আদিত্য একটা হুঙ্কার দিতে সবাই চুপ হয়ে গেল। তারপর আদিত্য ওর ফ্রেন্ডদের সাথে বসে খাচ্ছে আর ওর বন্ধুদের কথা শুনছে। রিয়াকে ওভাবে ওরা শাস্তি দেবে। আদিত্য খাওয়া শেষ হয়ে যায়।
আদিত্য বসে থাকাতে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো রিয়া কোনো সমস্যায় পড়েছে। আদিত্যর বন্ধুরা এক একজনে জিজ্ঞেস করে জানতে পারলো রিয়ার কাছে টাকা নেই, ওই আনতে নাকি ভুলে গেছে। আদিত্যর বন্ধুরা বুদ্ধি করলো এই সুযোগে রিয়াকে সবার সামনে অপমান করবে। আদিত্য ওদের সাথে গিয়ে ওদের সবাইকে অবাক করে দেয়। আদিত্য ওদের বিল দিয়ে রিয়াকে বলল, টাকা নিয়ে আসছেন নাই, আমাকে বললে তো হতো। এখানে এইভাবে লোক হাসানোর কি আছে? আমি কেন আপনার থেকে টাকা নিব? আপনি কে? আমার কিছু হন? আদিত্য কিছু না বলে ওর হাতে 1000 টাকার নোট দিয়ে ওইখান থেকে চলে গেল। রিয়া আর তানজিলা মিটি করে হাসলো। আরটা দেখে সবাই অবাক হয়ে রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া কিছু না বলে ক্লাসে চলে যায়। আদিত্যকে এমন করছে অন্য বন্ধুরা আদিত্যর উপর রেগে যায়। আদিত্য ওদের পাত্তা না দিয়ে লাইব্রেরিতে চলে গেল। আদিত্য ওইখানে বসে থেকে বই পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পর দেখে রিয়াও আসছে এইদিকে। আদিত্য কিছুটা অবাক হলো, কারণ রিয়াকে কখনো লাইব্রেরিতে দেখে নাই। আদিত্য ওর দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর সামনে তাকাতে দেখে ওর পাশে টেবিলে ওরা বসেছে। আদিত্য ওর মতো বই পড়তে লাগলো। রিয়া আদিত্যর দিকে খেয়াল রাখতে লাগলো আর ওর ফ্রেন্ডদের সাথে বসে বই পড়তে লাগলো। আদিত্য পড়া বাদ দিয়ে বইটা নিয়ে ক্লাসে চলে গেল। কলেজে ছুটি হলে আদিত্য বাসায় চলে যায়। আতিয়া রুমে গিয়ে ওকে চকলেট দিয়ে রুমে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে খাটের উপরে বসে ল্যাপটপ নিয়ে ভিডিও দেখতে লাগলো। রিয়া রুমে এসেছে, ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এসেছে, আদিত্যর সাথে একটা কথা না বলে নিচে চলে গেল। আদিত্য অবাক হয়ে গেল কিন্তু কিছু বলল না। রিয়া আতিয়ার সাথে বসে থেকে কথা বলতে লাগলো। তখন আতিয়া বলল, ভাবি, তোমার গাল লাল হয়ে আসছে কেন? ওই কিছু না, মশা মারতে গিয়ে বিরক্ত হয়ে জোরে চড় মেরে দিয়েছিলাম। তুমি তো দেখি আমার মতো। আমি মাঝে মাঝে রাগের বশে এমন করে ফেলি। বনু, তোমার আম্মু আসছে নাই? ওর আম্মু মানে কি? তোমার আম্মু হয় নাই? ভাইয়া সবসময় এটাই বলে, আমার আম্মু আম্মু করে, বাট আম্মু যে আমার থেকে ভাইয়াকে বেশি ভালোবাসে তারপরেও নিজের আম্মু বলে না। আম্মু অনেক কষ্ট পায়, তারপর ভাইয়ার সাথে হাসি মুখে থাকে। ফালতু একেবারে। চলো আতিয়া, আমরা রুমে যাই। ওই মানুষটার সামনে থাকতে এখন আমার রাগ হচ্ছে। চলো। যাক বাবা, আমি কি করলাম যে আমার উপরে রাগ হচ্ছে আপনার? রাগ উঠবে না মানে? আপনার মতো কাপুরুষ আমি একটাও দেখি নাই। আদিত্য রাগে কিছু বলতে যাবে, আতিয়ার দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করে নিল। রিয়া আর আতিয়া চলে গেল। আদিত্য সৎমা এসেছে বলল, আদিত্য, আজ নাকি তুমি ফুল ক্লাস করেছো? জি। যাক, আমার ছেলেটা অনেক ভালো হয়ে যাচ্ছে। আমার বৌমাকে আসলেই ম্যাজিক জানে। আজও বনি কি করলো? আমার সামনে পরীক্ষা, তাই আমি পড়ার মনোযোগ দিতে চাচ্ছি। ও আচ্ছা, বাট তোমাকে তো কোনোদিন দেখিনি পরীক্ষার সামনে ফুল ক্লাস করতে। যাই হোক, ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। জি। আদিত্য কথাটা বলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে ওর গাছে পানি দিতে লাগলো। গাছগুলোকে পানি দিয়ে নিচে এসে দেখে রিয়া রান্নাঘরে কাজ করছে। আদিত্য রান্নাঘরে গিয়ে বলল, আপনি এখানে কেন? আমি রান্না করব বলে তো দিয়েছি, তাই না? আমি কাটাকুটি করে দেই, তারপর রান্না করো। আমার কারো সাহায্য লাগে না। আমি যা করি একা কাজ করতে পছন্দ করি। আপনি এখন থেকে যান। ঢং করে না একা। রিয়া মুখ ভেঙচি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আদিত্য রান্না করা শুরু করে দিল। আর এদিকে রিয়া, তানজিলা, আতিয়া, আদিত্যর সৎমা বসে থেকে গল্প করছে। অনেকক্ষণ পরে একটা সুন্দর ঘ্রাণ আসলো রিয়া আর তানজিলার নাকে। দুজনে বলে উঠল, বাহ, অনেক তো ঘ্রাণ বের হয়েছে। ভাইয়া রান্নার যতটা ঘ্রাণ খেতে অনেক মজা হয়। আমার ভাইয়া সব পারে আর কাজগুলো অনেক সুন্দরভাবে করে। ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে কান্না শিখছে, বুঝতে পারলাম না এত বদপোলা এইসব শিখায় আগ্রহ হলো কিভাবে। আপু, আমার ভাইয়াকে বদ বলবেন না, আমার ভাইয়া অনেক ভালো। ওকে বাবা, সরি, আর বলবো না। আসলেই আম্মু ওইসব কেন শিখতে এত আগ্রহ? আমি শুনেছি এর আম্মু নাকি রান্না করতে অনেক পছন্দ করতো, রান্নার প্রতি নাকি অনেক আগ্রহ ছিল। আর আদিত্য নাকি ওর আম্মুর মতো কিছুটা। আর আদিত্য এসব শিখেছে কারণ ওই কখনো নাকি বিয়ে করবে না, তাই নিজের কাজ সে নিজেই করতে শিখেছে। ভালোই হয়েছে, আমার লাভ হয়েছে। আমার বর রান্না করে দিবে, আমি বসে বসে খাবো। আগে জানলে রান্না করা শিখতাম না এত কষ্টে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এদিকে আদিত্য রান্না করতে করতে 8টা বেজে গেল। রান্না শেষ করে আদিত্য টেবিলে সুন্দর করে রেখে দিল। আদিত্যর আব্বু পাশে এসে ফ্রেশ হয়ে নিল।
আদিত্য তুমি এখন ফ্রেশ হয়ে আসো। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রিয়া ওর ফোন নিয়ে কি যেন করছে। আদিত্য রিয়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কি সমস্যা? আমার ফোন হাতে নেওয়ার সাহস কোথায় পাইছেন? চুপ, এখনই ফেসবুকে বিবাহ স্ট্যাটাস দিবে, সিঙ্গেল দিয়ে রাখতে পারবে না। আমি কি আপনার কথা মতো চলবো? আপনার এটা মনে হয়? আর ওয়েট, আপনি তখন আমাকে কি বললেন? কখন কি বলছি? আমি কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষ না হলে কি? তোমার সামনে তোমার বন্ধু কলেজ ভার্সিটির অতগুলো মানুষের সামনে তোমার স্ত্রীর গালে হাত তুললো, আর তুমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে দেখলে, তো তোমাকে কি আমি সাহসী পুরুষ বলবো? তো কি করব? আপনি কেন আমার ফ্রেন্ডের থাপ্পড় মারতে গেলেন? ওদের মারবেন আর ওরা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি? ওকে, বুঝলাম, কিন্তু তুমি ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে অসভ্যতা করতে লজ্জা করলো না? না, করে নাই, কারণ আমি মানুষ এমন। ভালো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে নিচে এসেছে, সবার সাথে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে আদিত্য চলে যেতে নিবে, তখন আতিয়া বলল, ভাইয়া একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আসো। কেন? বোন কোথাও যাবে? ভাবি, ভাবির জন্য অনেক শপিং করা লাগবে। তো যাও, বাট আমাকে দিয়ে কি করবে? কি করবে মানে? তুমি আমাদের নিয়ে যাবে। মোট কথা তুমি ড্রাইভিং করবে, ড্রাইভারকে নিয়ে যাব না, কারণ অনেক কেনাকাটা আছে। সরি বোনু, আমি যেতে পারছি না, আমার পড়া আছে, আমি পড়তে বসবো। ইয়া, আমি কি ঠিক শুনছি নাকি স্বপ্নের ভিতরে আসছি? দুষ্টু মেয়ে, আপনি ঠিক শুনছেন। আপনারা সবাই একাই যান, আমাকে এর ভিতরে ডাকবেন না। আর আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আদিত্য হাই তুলতে তুলতে চলে গেল। আতিয়া আদিত্যকে বলল, ভাইয়া প্লিজ চলো না। ভাইয়া প্লিজ, আমাকে ঘুমাতে দাও, আমার অনেক ঘুম পেয়েছে। আমি ঘুমে এখনই পড়ে যাব মনে হয়। আতিয়া বাদ দাও, আমাকে শপিং করিয়ে দিবে জন্য। উনি যাবে না, যাই হোক, আমার জন্য শপিং করতে হবে না, আমার এমনিতেই অনেক কিছু আছে। তুমি ওকে ভুল বুঝছো, তোমার জন্য না। ও কেন যেতে চাইছে না সেটা আমি জানি। যাই হোক, আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। রিয়া তানজিলা অবাক হয়ে গেল। রিয়া পেছন থেকে বলল, আব্বা কে বলতো 9টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমাবেন মানে? জানি না, বৌমা আমার অনেক ঘুম পাচ্ছে। আব্বু, ভাইয়া, তোমরা দুজনে আমার সাথে এমন করে করো। আমি যখন শপিং কথা বলি তখন তোমাদের ঘুম পায় কেন? পিচ্ছি বোনু, ভুল বোঝো না। কি করবো আমি বুঝতে পারি না। তুমি আমার ঘুমের সময় এই কথা বলো নাকি? শপিং মলে যাওয়ার কথা শুনে আমার ঘুম পায়। যাই হোক, আমি তাহলে আসছি। আদিত্য ওর আব্বু তাড়াতাড়ি করে যার যার রুমে চলে গেল, কারণ আতিয়ার সাথে শপিং মলে গেলে একটা জিনিস কিনতে গিয়ে 3 ঘন্টা লাগিয়ে ফেলে, যার কারণে আদিত্য আর ওর আব্বু চাই না। আদিত্য রুমে এসেছে, ফোন ঘাঁটতে লাগলো। রিয়া রেডি হতে এসেছে, দেখে আদিত্য শুয়ে থেকে ফোন চালাচ্ছে। কি ব্যাপার, তোমার না ঘুম পাচ্ছে, তাহলে তুমি এখনো ফোন চালাচ্ছ? দূর, কিসের ঘুম? আপনাদের সাথে গেলে একটা রাত পার হয়ে যাবে, বাট আপনাদের কেনাকাটা শেষ হবে না। আমারও তো ধৈর্য নাই। আপনারা যান। তার মানে আতিয়া ঠিক বলছে, বাহানা করে চলে আসলে। জি, এখন রেডি হয়ে যান। আদিত্য ফোন ঘাটাঘাটি করতে লাগলো, আর রিয়া রেডি হয়ে চলে গেল। আদিত্য রাত 12টা পর্যন্ত জেগে থেকে ঘুমিয়ে গেল। সকালে রিয়ার ডাকে ঘুম ভেঙে গেল। আদিত্য উঠে ঘুম ঘুম চোখে ঘড়ির টাইম দেখে রেগে গিয়ে বলল, এত ভোরে ডাক কেন দিলেন? এই এত রাগ করো কেন? এখন ওঠো, উঠে অজু করে এসেছে, নামাজ পড়তে যাও। আগামীকাল যাব, আজ ঘুমাই। চুপ, এখনই যাবে, অত কথা শুনতে চাই না। যদি না যাও তাহলে আমি বিছানায় পানি ঢেলে দিব, তার থেকে যাও, নামাজ পড়ে এসো, তারপর ঘুমিয়ে যাও। আদিত্য আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপরে অজু করে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে চলে গেল। আদিত্য নামাজ পড়ে এসেছে, আবার ঘুমিয়ে যায়। রিয়া রান্না শেষ করে 8টার দিকে আদিত্যকে ডাক দেয়। আদিত্য রিয়ার হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে। রিয়া মুখে নিজের অজান্তে হাসি রেখা ফুটে ওঠে। আদিত্যর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, জান ওঠো, আর কত ঘুমাবে, কলেজে যাবে না? আদিত্য ঘুমের ভিতরে জান ডাকটা শুনে লাফ দিয়ে উঠে বসে। আদিত্য রিয়ার হাত ছেড়ে দিয়ে রিয়ার দিকে তাকাতেই রিয়া বলল, কি ব্যাপার জান, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? এই দিন দিন কি ন্যাকামি শুরু করলেন? যান কিসের যান, যত সব ফালতু ডাক। আদিত্য কথাটা বলে ঘড়ির টাইম দেখে উঠে ওয়াশরুমে চলে গেল।
ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে খাবার খেতে চলে গেল। আদিত্য, আজকে তুমি তানজিলা মামুনি আর রিয়া মামুনিকে নিয়ে কলেজে যাবে। ওইসব আমি পারবো না বোনু, তুমি স্কুলে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু তুমি আজ ভাবিকে আর তানজিলা আপুকে নিয়ে যাও। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে বসাই না। উফ ভাইয়া, এসব বাদ দাও। এখন থেকে ভাবিও বসবে। ভাবি, আপুকে নিয়ে যাও। বোন আমাকে ক্ষমা করো, এই কথা রাখতে পারলাম না। আদিত্য না খেয়ে উঠে চলে গেল। আতিয়া রেগে গিয়ে প্লেট ঢিল দিয়ে ফেলে দিয়ে বলল, কি শুরু করছো? হ্যাঁ, বিয়ে করছো কিন্তু বউকে মানতে পারো না, ফাজলামি করো। শুনো ভাইয়া, এসব আগের অভ্যাস বাদ না দিলে আমি এই বাসা থেকে চলে যাব। তখন যা ইচ্ছে করো, কেউ কিচ্ছু বলবে না। আদিত্য আতিয়ার কাছে গিয়ে দুইটা হাত ধরে বলল, না বোনু, তুমি কোথাও যাবে না। তুমি তো জানো আমার প্রিয় মানুষ বলতে তুমি যদি চলে যাও আমি যে একা হয়ে যাব বোনু। বোনু, আমি তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি, সেখানে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আদিত্যর কথাগুলো বলে আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিয়া তানজিলা অবাক হয়ে গেল। তো কি করব বলো? তুমি তো আমার একটা কথা শোনো না ভাইয়া। আমি তোমাকে যে এভাবে দেখতে পারছি না। তুমি যেমন আমার ভালো থাকার জন্য ছোটবেলা থেকে সব করতে পারতে, তেমনি আমিও তোমার ভালোর জন্য আমার জীবনও দিতে পারি। ভাইয়া, আমি চাই আমার ভাইয়াটা ভালো থাকুক, সুখে থাক। ছোটবেলা থেকেও তো অনেক কষ্ট বুকে জমিয়ে রেখেছ। আমি চাই এসব চাপা কষ্টগুলো তুমি ভাবির সাথে শেয়ার করো। ভাবির সাথে ভালো সময় কাটবে, তাহলে তোমার মনে একটু হলেও শান্তি অনুভব করবে। কিন্তু তুমি তো আমার কথা শুনো না ভাইয়া। আই এম সরি বোনু, আমি এখন থেকে শুনবো। আমি এখনই ওনাদের নিয়ে যাও, তাও তুমি কোথাও যাও না। ওকে, যাব না। আপনারা দুইজন রেডি হয়ে আছেন? রিয়া তানজিলা যার যার রুমে চলে গেল। ওরা রেডি হয়ে আসবে। আদিত্যর পিছনে রিয়া বসলো, তারপর তানজিলা। আদিত্যর কাঁধে হাত রাখতে কিছুটা রাগ উঠলেও আদিত্য কিছু বলল না। আদিত্য বাইক স্টার্ট দিল। অনেক দূর যাওয়ার পর রিয়া আদিত্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা আদিত্য, তোমাদের কথা ঠিক বুঝলাম না। তুমি আতিয়ার জন্য বেঁচে আছো মানে? আমার বেঁচে থাকার একমাত্র মূল কারণ আতিয়া। কারণ যখন আমি একা হয়ে গেছিলাম, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছিলাম, তখনই আতিয়া জন্মগ্রহণ করে। প্রথম আমি আতিয়ার কাছেও যাইতাম না, ওকে দেখতেও যাই নাই, কারণ ওই ছিল আমার এই আম্মুর মেয়ে। আমার ওই মহিলাকে পছন্দ হইতো না। হঠাৎ করে একদিন আব্বু আমার রুমে আতিয়াকে নিয়ে আসছে। আব্বু আতিয়াকে আমার কাছে নিয়ে আসলে আমি নিজের অজান্তে ওর সাথে কথা বলতে থাকি। ওর দিকে হাত বাড়িয়ে দিলে আমার আঙুল ওর ছোট ছোট হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সেই থেকে আতিয়ার প্রতি আমার ভালোবাসা কাজ করে। ওর সাথে সবসময় খেলা করতাম, ওর সাথে সময় কাটাতাম। আস্তে আস্তে আমি আতিয়াকে ছাড়া কিছু বুঝতে পারি না। আতিয়া একবার ওর নানু বাড়িতে গেছিল, আমার যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তারপর থেকে আতিয়া আর কোনো দিন নানু বাড়ি যায় নাই, গেলেও একদিনের বেশি থাকে না। ও আচ্ছা, তুমি আতিয়াকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, ভীষণ ওকে ভালোবাসি। এভাবে দুইজন টুকটাক কথা বলতে বলতে চলে গেল। আদিত্য রিয়াকে আর তানজিলাকে কলেজের কিছু দূর নামিয়ে দিয়ে বলল, আপনারা তাহলে হেঁটে আসেন, কলেজের সামনে আপনাদের নিয়ে যেতে পারবো না। আর ও হ্যাঁ, আপনার কাছে টাকা আছে তো? আজ মনে করে নিয়ে এসেছি। আদিত্য রিয়াকে আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আদিত্য কলেজের ভিতরে ঢুকতে দেখে আজকে ওর ফ্রেন্ডরা সবগুলো একপাশে বসে আছে। আদিত্যকে দেখে হাই দিলে আদিত্য ওদের কাছে চলে গেল। সবাইকে জড়িয়ে ধরে তারপর বলল, আচ্ছা তোরা ক্লাস করবি কি? না করলে থাক, আমাকে ক্লাস করতে হবে। এখন এসব করার সময় নাই, ক্লাস না করলে এবার ফেইল যাব। ওর বন্ধুরা অবাক হয়ে যায়। ওরা সবাই বলে ক্লাস করবে না। আদিত্য পরে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। ক্লাস করছিল তখন দেখলো রিয়া জানালার সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য জানালার পাশে বসার কথা বলল, এখানে কি করছেন? তোমাকে দেখতে আসলাম, আবার লুচ্চামি করতে গেছো নাকি? যাক ভালো, ক্লাস করো। আদিত্য রাগ হলে কিছু বলল না। রিয়া চোখ মেরে চলে গেল। আদিত্য ওইদিকে খেয়াল না দিয়ে ক্লাস করতে লাগলো, মনোযোগ দিল। দুপুরে ক্যান্টিনে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে তানজিলা এসে আদিত্যকে বলল, আদিত্য এইদিকে আসো। কি বলবেন বলেন। ওই দিকে যেতে পারবো না। দরকারি কথা, এইদিকে আসো তো। আদিত্যর বন্ধুরা তানজিলাকে অনেক কথা বলল। আদিত্য কিছু বলল না। তানজিলার খুব রাগ হলেও চুপচাপ সব কথা হজম করে নিল। আদিত্যকে কিছু দূর নিয়ে গিয়ে আস্তে আস্তে বলল,
রিয়ার পিরিয়ড হয়েছে, ওর জন্য প্যাড কিনে এনে দাও। আমি এখন বাইরে যেতে পারবো না, রিয়ার কাছে থাকতে হবে, ওর অনেক পেট ব্যথা করছে। এগুলো কোথায় পাওয়া যায় আমি তো জানি না। সামনে ফার্মেসি আছে, ওইখানে গিয়ে বললে পেয়ে যাবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আদিত্য ওর বন্ধুদের কিছু না বলে বাইরে চলে গেল বিল দিয়ে। আদিত্যর বন্ধুরা কিছুটা খটকা লাগলো। আদিত্য এইদিকে দৌড়ে সামনের ফার্মেসি থেকে প্যাড কিনে এখন নিয়ে যাবে কিভাবে এটা বুঝতে পারছে না। তখনই দেখতে পাই রিয়ার ক্লাসমেট যাচ্ছে। তখন আদিত্য দৌড়ে গিয়ে ওকে বুঝিয়ে রিয়ার কাছে নিয়ে আসতে বলে। মেয়েটা প্যাড নিয়ে চলে যায়। আদিত্য কলেজের ভিতরে যেতে নিলে ওর ফ্রেন্ডরা ওকে আটকিয়ে জিজ্ঞেস করে রিয়ার সাথে ওর কী সম্পর্ক। আদিত্য ওদের কথা এড়িয়ে বলল, আরে ধুর, কোনো সম্পর্ক নাই। আচ্ছা থাক, আমি লাইব্রেরিতে গেলাম। আদিত্য ওইখান থেকে সোজা লাইব্রেরিতে চলে গেল। তখনই আতিয়ার কল আসলো। ভাইয়া তুমি কোথায়? আমি তো লাইব্রেরিতে। কিছু হয়েছে বনু? ভাইয়া আমাদের স্কুল তো আজ ছুটি দিয়েছে তাড়াতাড়ি, তাই আমাকে যদি নিয়ে যেতে। আচ্ছা থাকো, ড্রাইভার আঙ্কেলকে কল দেয়। আরে দরকার নাই, ওয়েট, আমি আসছি। তুমি ক্লাস করবে না? না, আর কোনো ক্লাস করব না, ভালো লাগছে না। ওকে ভাইয়া। আদিত্য লাইব্রেরি থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা আতিয়ার স্কুলের সামনে গেল। গিয়ে দেখে আতিয়া ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে। আদিত্য ডাক দিতেই ওর বোন চলে আসলো। আতিয়া বাইকে উঠে চুপচাপ বসে আছে। আদিত্য আতিয়াকে বলল, কি ব্যাপার, আমার বনুটা এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? মন খারাপ নাকি? ভাইয়া আমার না কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমাকে বলে কি হবে, তুমি তো নিজের মতো চলতে ভালোবাসো, তোমাকে আর কিছু বলতে চাই না। আরে বাবা, কি হয়েছে কও তো? কেউ কিছু বলছে তোমায়? ভাইয়া আমি স্কুলে পড়বো না। কেন পিচ্ছি, কি হয়েছে? এই স্কুল তো অনেক ভালো। ভাই তুমি গতকাল 3টা মেয়ের সাথে অসভ্যতা করেছো। আতিয়ার কথা শুনে সাথে সাথে আদিত্য বাইক থামিয়ে দিল। আতিয়া বাইক থেকে নেমে পড়লে আদিত্য দেখতে পায় আতিয়ার চোখে পানি। আদিত্য বাইকটা থামিয়ে বলল, কে বলছে তোমাকে? রিয়া বলছে, তাই না? না তাহলে কে বলছে? ভাইয়া তুমি যে 3টা মেয়ের সাথে এমন করছো, ওই 3টার ভিতরে আমার বেস্টুর বোন ছিল। আজ ওই আমার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে, আর তোমার নামে যা না তাই বলছিল। তাই সহ্য করতে না পেরে আমি ওকে থাপ্পড় মারছি এই হাত দিয়ে। এখন ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া আমি টিয়াকে অনেক ভালোবাসি, টিয়া আমার কলিজের টুকরো বান্ধবী, আর আমি কিনা তাকে এই হাত দিয়ে মারছি। আতিয়া কথাগুলো বলে হুড়হুড় করে কান্না করে দিল। আদিত্যর অনেক খারাপ লাগতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য আতিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে মারতে গেলে কেন? ওই তো ঠিক বলছে, আমি তো আসলে অনেক খারাপ। তুমি যেমন হও, তুমি আমার ভাইয়া। আমার সামনে তোমার নামে কেউ কিছু বলে আমার রাগ উঠে যায়, আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। আচ্ছা ভাইয়া তুমি তো এখন বিয়ে করছো, তারপর কেন তুমি এমন করো? ভাইয়া তুমি কেন ভালো ছেলেদের মতো হও না? ভাই প্রতিটা দিন আমার স্কুলের ফ্রেন্ডরা আমাকে অনেক কথা শোনায়, আমি কোনো দিন তোমায় বলি নাই। ভাইয়া আমার আশা ছিল তুমি একদিন ঠিক ভালো হয়ে যাবে, কিন্তু ভাইয়া তুমি এখন ভালো হওয়ার থেকে দ্বিগুণ খারাপ হয়ে যাচ্ছ। ভাইয়া তোমাকে আমি কিছু বলতে চাই না, তুমি তোমার মতো করে জীবন পার করো আর আমাকে দূরে কোথাও দিয়ে আসো। আমার এসব আর সহ্য হচ্ছে না। আতিয়া ঠুকরে কেঁদে উঠল। তারপর আবার বলল, ভাইয়া যেদিন তোমার মতো কোনো এক ছেলে আমার সর্বনাশ করবে সেই দিন হয়তো তুমি শান্ত হবে, সেদিন বুঝতে পারবে আজ বুঝতে পারছো না। একটা মেয়ে কষ্ট তুমি কোনো দিনও বুঝবে না। বড় আম্মু যেন তোমাকে আব্বুকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেছে, তাই বলে তুমি সব মেয়েদেরকে এক ভেবে নিবে? ভাইয়া তাহলে আজ থেকে মনে রেখো, শুধু এই দুনিয়ার সব মেয়ের সাথে তোমার বোনও অনেক খারাপ। পিচ্ছি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, গাড়িতে বসো। আতিয়া বাইকে উঠে বসলে আদিত্য সারা রাস্তায় ভাবতে ভাবতে পাশে চলে আসলো। আদিত্য আতিয়াকে ওর রুমে দিয়ে এসেছে। নিজের রুমে গিয়ে খাটের উপরে শুয়ে থেকে চোখের পানিগুলো ছেড়ে দিল। অনেকক্ষণ নীরবে কান্না করে চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে গোসল করে এসেছে। নিচে গিয়ে খাবার গরম করলো। খাবার গরম করে আতিয়ার রুমে চলে গেল। ভাইয়া আমার ক্ষুধা নাই, তুমি চলে যাও। খাবার খেয়ে নাও প্লিজ, না খেয়ে থেকো না। আমি খাবো না, একবার বলছি তার মানে খাবো না। ভুলে যাও না আমি তোমার বোন, আমার এক কথাই শেষ কথা। ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। কিন্তু আমি যদি ভালো হয়ে যাই তাহলে কি আমার বোন খাবার খাবে?
সত্যি ভালো হয়ে যাবে তুমি। চেষ্টা করো, এখন খাবারটা খেয়ে নাও। খাওয়াই দাও, না হলে খাবো না। আদিত্য আতিয়াকে খাবার খাওয়ায় দিতে লাগলো। দুই ভাই বোন গল্প করতে লাগলো। আতিয়াকে খাওয়া শেষ করে আদিত্য বলল, আচ্ছা বোনু, তুমি তাহলে পাশের বাসায় চলে যাও, আমি একটু বাইরে যাব। না, আজ খেলতে ভালো লাগছে না, তাই যাব না কোথাও। তুমি কোথাও যাবে? একটু বাইরে যাব। আদিত্য আতিয়ার থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া আর তানজিলা আসছে। আদিত্যর কাছে আসলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি কি বাসায় গিয়েছিলে নাকি? আপনি বাসায় যান নাই কেন? আপনার না পেট ব্যথা করছে? আজকে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কয়েকদিন পর থেকে তো পরীক্ষা, তাই ক্লাস মিস করা যাবে না। ও আচ্ছা, আপনারা তাহলে চলে যান। তুমি নিয়ে যাবে না। আদিত্য কথাটা বলে ওই তিনটা মেয়ের সামনে গেল। গিয়ে কথা বলতে গেলে মেয়ে তিনটা চলে যেতে নিল। আদিত্য তিনজনকে বলতে লাগলো, প্লিজ আমার কথা শুনবেন, 2 মিনিট লাগবে। 2 মিনিট পর একটা কথাও বলবো না, প্লিজ একটু ওই সাইডে আসেন। মেয়েগুলো আদিত্যর কোনো কথা শুনতে রাজি না। রিয়া এদিকে ভাবতে লাগলো, আদিত্য আবার ওদেরকে বিরক্ত করছে। রিয়ার আগে আদিত্যর সামনে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এই, তুই কি কোনোদিন ভালো হবি না? আবার ওদের পেছনে লাগছস? আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপনি এখন থেকে চলে যান, আমার ওনাদের সাথে কথা আছে। আদিত্য রিয়াকে টানতে টানতে নিয়ে আসলো। আদিত্য হাত ছাড়তে বলে রিয়া হাত ছাড়ে না। আদিত্য রাগে ঠাস ঠাস করে ওর গালে হাত দিয়ে চিল্লাইয়া বলে, আরে বাবা, সমস্যা কি আপনার? বলছি না আমার হাত ছাড়তে। আদিত্য আর এই রিয়ার দিকে সবাই তাকিয়ে আছে। রিয়া কান্না করতে করতে তানজিলাকে নিয়ে চলে যায়। আদিত্য দেখে ওই তিনটা মেয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছে। আদিত্য বাইক নিয়ে অনেক দূরে গিয়ে সামনে বাইক থামিয়ে বলল, প্লিজ আমার কথাটা কেন শুনছেন না? দেখেন, আমাকে ভয় পাবেন না, আমি আপনাদের থেকে ক্ষমা চাওয়ার জন্য আপনাদের পিছনে এসেছি। আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি গতকালের ব্যবহারের জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। প্লিজ ছোট ভাইকে ক্ষমা করে দেন। আদিত্য হাত জোর করে কথাগুলো বলে। তিনটা মেয়ে অনেক অবাক হয়ে যায়। তারপর ওরা ভয়ে ভয়ে আদিত্যকে বলে ক্ষমা করে দিয়েছে। তারপর আদিত্য ওদের রিক্সা ভাড়া দিয়ে পাঠিয়ে দেয়। আদিত্য যাদের যাদের সাথে খারাপ ব্যবহার করেছে সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। আদিত্য সন্ধ্যার দিকে লেকে গিয়ে প্রতিদিনের মতো বসে থেকে পানিতে পাথরের টুকরাগুলো নিয়ে ঢিল মারতে লাগলো। অনেকক্ষণ বসে থেকে আজান দিলে আদিত্য ওইখান থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে বাসার দিকে চলে যায়। বাসায় গিয়ে দেখে আতিয়া তানজিলা বসে আছে। আতিয়া, তোমার ভাবিকে তো দেখছি না। কেন, থাপ্পড় মারা আরো বাকি আছে নাকি? মানে? আপু দেখেন, আমার রাগ উঠে গেছিল তাই এমনটা করছি। রিয়া কোথায়? ওনাকে তো দেখছি না। তুমি ভাবিকে মারছো? বাহ ভাইয়া, তুমি একটা জিনিস। বনু, আসলে আমার মাথা ঠিক ছিল না তাই এমনটা করে ফেলছি। থাক ভাইয়া, আর কিচ্ছু বলতে হবে না। আদিত্য আর কিছু না বলে রান্নাঘরে গিয়ে দেখে রিয়া রান্না করছে। আদিত্য রিয়ার সাথে কথা বলতে গেলে রিয়া আদিত্যর সাথে কোনো কথা বলে না। আদিত্য অনেকক্ষণ কথা বলতে লাগলো, বাট রিয়া কোনো কথার উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। আদিত্য আর ওইখানে না থেকে রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষ করে খেতে চলে গেল। খাওয়া শেষ করে রিয়া রুমে এসেছে, শুয়ে পড়লো। আদিত্য কথা বলার চেষ্টা করলে রিয়া কিছু বলল না। এভাবে চলতে লাগলো। অনেক দিন কেটে গেল। রিয়ার পরীক্ষার কারণে রিয়া আবার হোস্টেলে চলে যায়। আদিত্যর সাথে কোনো কথা বলে না। পরীক্ষা শেষ করে হোস্টেলে চলে যায়। পরীক্ষার লাস্টের দিনে রিয়া পরীক্ষা দিয়ে আসছিল, তখনই দেখে কলেজের পিছন থেকে একটা মেয়ে কান্না করতে করতে দূরে বাইরে চলে গেল। মেয়েটার পিছন পিছন আদিত্য, ওদের দল সাথে আদিত্যর বন্ধুরা। রিয়ার আর বুঝতে বাকি রইল না। রিয়া রেগে আদিত্যকে সবার সামনে থাপ্পড় মারতে লাগলো আর বলতে লাগলো, আবার একটা মেয়ে সর্বনাশ করলি? ছি, তোকে দেখলে আমার এখন ঘৃণা হচ্ছে। তুই এতটা নোংরা কেন? আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোকে ঠিক করে দিব, কিন্তু না, তুই কোনো দিন ঠিক হবার না। এত তোর শারীরিক চাহিদা থাকলে তুই আমাকে বলতে পারতি। আমি তো তোর স্ত্রী। আমার কাছে আসলে আমি কি তোকে না করতাম? তারপরও কেন তুই অন্য মেয়েদের সাথে এমন করলি? আই হেট ইউ আদিত্য, আই হেট ইউ। আদিত্য কিছু বলার আগে রিয়া আরো কয়েকটা থাপ্পড় মেরে কান্না করতে করতে বলল, আমি তোর মুখ দেখতে চাই না। তুই যেদিন ভালো হতে পারবি সেই দিন তুই আমার সামনে আসবি। আর তুই যদি ভালো না হতে পারিস তাহলে আর কোনো দিন আমাকে তোর মুখ দেখাস না। তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আদিত্যকে কিছু বলতে না দিয়ে রিয়া দৌড়ে চলে গেল। আদিত্য পিছন থেকে রিয়ার পিছন পিছন দৌড় দিল। তখনই আদিত্যর শিক্ষকরা এসেছে। আদিত্য আর ওর বন্ধুদের পুলিশে ধরিয়ে দিল।
আর এদিকে রিয়া হোস্টেলে গিয়ে তানজিলাকে নিয়ে বাড়িতে চলে যায়। আদিত্যকে পুলিশে ধরে নিয়ে গেলে আদিত্যর আব্বু সৎমা আতিয়া চলে আসে। আদিত্যর আব্বু জোরে জোরে থাপ্পড় মেরে বলল, তুই কি কোনোদিন ভালো হবি না? আবার তুই একই কাজ করলি। তোকে আজ আর বাঁচানো তোর জন্য ফাঁসি হয়। আমি এই ব্যবস্থা করব। আব্বু, তুমি বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমার পুরো কথাটা শুনো তোমরা। চুপ, একদম চুপ। তোর সাথে কোনো কথা শুনতে চায় না। তখনই পিছন থেকে ওই মেয়েটা এসেছে। সবাইকে বলল আসল কাহিনী। ওইখানে আদিত্যর বন্ধুরা মেয়েটাকে রেখে চেষ্টা করছিল। তখনই আদিত্য ওখানে গিয়ে ওকে বাঁচায়, পরে আদিত্যকে ছেড়ে দেয়। আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আমার ভাইয়া এত খারাপ হতে পারে না। আম্মু দেখছো, বলছিলাম না? আব্বু এখন বাসায় চলো। আদিত্যকে নিয়ে সবাই বাসায় চলে আসে। বাসায় আসলে আদিত্য বলল, আব্বু রিয়াকে আমাকে ভুল বুঝেছে। তুমি প্লিজ ওকে একটু কল দিবে? আমার কাছে তো ওর নাম্বার নাই। রিয়া মামুনিকে নিয়ে আয়, যা। ভাইয়া তুমি পারবে না? চলো আমিও যাই, তাহলে ভাবি বেশি রাগ করতে পারবে না। আমি বুঝিয়ে বললে ভাবি বুঝবে। আদিত্য আতিয়াকে নিয়ে হোস্টেলে চলে গেল। হোস্টেলে গেলে দারোয়ান থেকে জানতে পারে রিয়া চলে গেছে। আদিত্য বিশ্বাস না করে জোর করে ভিতরে ঢুকে ওর রুমে দেখে তালা দেওয়া। তখনই পাশের রুমের একটা মেয়ের থেকে জানলো রিয়া চলে গেছে ওর বাড়িতে। আদিত্য ওয়ালে ঘুষি দিয়ে নিজের রাগটা কন্ট্রোল করে আতিয়াকে নিয়ে হোস্টেল থেকে বের হয়ে গেল। আদিত্য বাসায় গেলে আদিত্যর সৎমা আর আব্বু বলল, কি ব্যাপার, তোমরা দুইজন কেন? রিয়া কোথায়? আব্বু, ওকে আমরা পাই নাই, ওই বাড়িতে চলে গেছে। বাহ, কত সুন্দর কথা। শোনো, আমার বৌমাকে নিয়ে বাড়িতে যদি আসতে পারোস, সেই দিন তুই আমার বাড়িতে আসবি। না হলে আর আমার বাড়িতে আসছিস না। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মুখ দেখতে আমার ইচ্ছা করছে না। অনেক হয়েছে, আর না, তুই বের হ। আদিত্যকে খাট ধাক্কা দিয়ে ওর আব্বু বের করে দিল। আদিত্যর সৎমা আদিত্যর আব্বুকে বাধা দিলে আদিত্যর আব্বু ওর সৎমাকে থাপ্পড় দিয়ে বলে, দেখো, আদিত্যকে ভাবে বের করে দিও না। আদিত্যকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ছেলেটাকে বের করে দিও না। আদিত্যর সৎমা আতিয়া অনেক কান্না করে, অনেক রিকোয়েস্ট করতে লাগলো। আদিত্য ওদের এমন দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেল। আদিত্যর খুব ইচ্ছে করছে ওর সৎমাকে জড়িয়ে ধরে আম্মু বলে ডাকতে। আদিত্য যখন ভিতরে ঢুকতে যাবে তখনই আদিত্যর আব্বু দারোয়ানকে দিয়ে বের করে দেয়। আদিত্যর কেন জানি ওর আব্বুর উপরে রাগ হলো না। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আব্বু, তুমি আমাকে এভাবে বের করে দিলে। আব্বু, যখন ভালো হতে শুরু করলাম তখনই আবার তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আসলে আমার কপালটাই খারাপ। যখন তোমাদের ভালোবাসা পেলাম তখন তোমাদের ভালোবাসা জিনিসটাই বুঝতে পারি নাই। আর যখন তোমাদের ভালোবাসাটা ফিল করতে শুরু করলাম তখন সবাই আমাকে দূরে সরিয়ে দিলে। স্যালুট তোমাদের। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলো। আদিত্য বুঝতে পারছে না কি করবে। আদিত্য আবার হোস্টেলে চলে গেল। ওইখানে গিয়ে অনেক মেয়েদের কাছ থেকে রিয়ার ঠিকানা বের করার চেষ্টা করলো। লাস্টে একটা মেয়ের থেকে জানতে পারলো রিয়ার বেস্ট ফ্রেন্ড জানে রিয়ার ঠিকানা। আদিত্য তখনই ওর বেস্টর ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে গেল। আদিত্য তাকে অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করে তার পায়ে পর্যন্ত ধরে রিয়ার বেস্টর যখন মায়া হয় তখন উপায় না পেয়ে আদিত্যকে ওর বাড়ির ঠিকানা দেয়। আদিত্য এখান থেকে সোজা স্টেশনে চলে যায়। স্টেশনে গিয়ে আদিত্য অনেকক্ষণ বসে থাকে ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলে আদিত্য ট্রেনে উঠে পড়ে। 4 ঘন্টা পর আদিত্য ট্রেন থেকে নামে। আদিত্য রিয়ার দাদার নাম বলে একটা অটো ভ্যানে করে চলে যায়। আদিত্য ওর বাসার সামনে গেলে দারোয়ান বাসার ভিতরে ঢুকতে দেয় নাই। দারোয়ান ধাক্কা দিয়ে ফেলে দিলে আদিত্য গিয়ে একটা ছেলের পায়ের উপরে গিয়ে পড়ে। কি ব্যাপার চাচা, আপনি এই ছেলেটাকে ধাক্কা দিচ্ছেন কেন? দারোয়ান রাকিবকে বলল, আদিত্য ম্যাম সাহেবের সাথে দেখা করতে চাই। তুমি কোন ম্যামের সাথে দেখা করতে চাও? জি, আমি রিয়া ম্যাম সাথে দেখা করতে চাই। ইয়ে ম্যামকে তুমি কিভাবে চেনো? আমি ওনার স্বামী। আদিত্যর কথা শুনে রাকিব জোরে জোরে হাসতে লাগলো আর আদিত্যকে টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আরে ছেলে, কি বলো? রিয়া ম্যামের স্বামী মানে? তোমার মাথা ঠিক আছে? যা বলছো তোমার ভাগ্য ভালো আমার সামনে বলছো। কেউ যদি শুনে তোমাকে খুন করে রেখে দিবে। সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? আপনি কে সেইটা বলেন। আমি ওই বাড়িতে কাজ করি। ও আচ্ছা, প্লিজ আমাকে একটা সাহায্য করবেন। আপনাদের ম্যামের সাথে আমার একটু দেখা করিয়ে দিবেন। আমার ওনার সাথে দেখা করা খুব দরকার। কি দরকার? হ্যাঁ দেখো ছেলে, তুমি এখন থেকে চলে যাও। আর তুমি এইসব পাগলামি কথাবার্তা বলো না, তোমাকে একদম মেরে ফেলবে কিন্তু। এই বাড়ি কোনো মেয়েকে কেউ একটু বিরক্ত করলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি ওইসবে ভয় করি না। আমার রিয়ার সাথে দেখা করতে হবে আর আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তাই নাকি? তোমার স্ত্রী রিয়া ম্যাম?
তা তোমাদের বিয়ে হলো কবে? রিয়া ম্যাম আজকে এসেছে হোস্টেল থেকে, আর উনি বলে উনি নাকি তার স্বামী। দেখেন আমার কাছে প্রমাণ আছে। ও এটা আপনাকে আমি দেখাই। আদিত্য ওর ফোনে ওদের বিয়ের প্রমাণগুলো দেখালো। তারপর ধর্ষণের কথা বাদ দিয়ে সব কথা খুলে বলল। রাকিব অবাক হয়ে বলল, সাহেব, আপনি এখানে যদি এসব বলেন কেউ আপনাকে বিশ্বাস করবে না, উল্টা আপনাকে সবাই মেরে ফেলবে, সাথে রিয়া ম্যামের সমস্যা হয়ে যাবে। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আমাকে একবার বাসার ভিতরে ঢোকার সুযোগ করে দেন। রিয়াকে শুধু ভুল ধারণাগুলো এর মন থেকে সরিয়ে দিলেই হবে। তারপর আমি ওকে নিয়ে চলে যাব। প্লিজ আমাকে সাহায্য করেন প্লিজ। আদিত্য রাকিবের পা ধরতে গেলে রাকিব আদিত্যকে তুলে কিছুক্ষণই ভেবে বলল, একটা উপায় আছে, আপনি কি রান্নাবাড়ির কাজ করতে পারেন? বাট বাজার ছাড়া সব পারি। কিন্তু এটা জিজ্ঞেস করছেন কেন? একজন কাজের লোক খুঁজছে। আমার চাচাতো ভাই আসতে 10 দিন পর, তাই আমি চাচ্ছি আপনি ওর হয়ে যান। আর এই 10 দিনের ভিতরে আপনাকে সব কিছু করতে হবে। আর হ্যাঁ, আমাকেও কিছু টাকা দিতে হবে। ওকে ধন্যবাদ, টাকার চিন্তা করেন না। একবার আমার কাজটা সম্পূর্ণ করে নেই। ওকে, তাহলে আমার সাথে চলেন। কোথায়? এইভাবে গেলে কেউ আপনাকে বলবে না আপনি কাজ করতে এসেছেন। তাই এখন বাজার থেকে ফুটপাত থেকে শার্ট প্যান্ট কিনতে হবে। আদিত্য রাকিবের সাথে চলে গেল। তারপর বুথ থেকে ওর অ্যাকাউন্ট থেকে টাকা বের করে রাকিবকে 5,000 টাকা দিল। রাকিব তো মহা খুশি হয়ে গেল। আদিত্য বেশ কিছু শার্ট প্যান্ট কিনে একটা ব্যাগ নিয়ে গরিবদের মতো সাজিয়ে আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই আদিত্য চমকে গেল। আদিত্যের হাত দুটো মুঠোই করে ফেলল। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে আদিত্যর রাগে 2 পা এগিয়ে নিয়ে যেতে লাগলো। আদিত্য দেখতে পেল ওর আম্মু আর বয়স্ক লোক আর কিছু মহিলারা বসে আছে, সাথে একটা লোক ওর আম্মুর সাথে বসে আছে। রাকিব আদিত্যকে নিয়ে গেলে ওর আম্মু বলল, রাকিব, এটা কে? এই রহিম, ম্যামকে সালাম দে। রহিম মানে হলো আদিত্য। আদিত্য নিজের না চাইতেও সালাম দিতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, তাহলে এই ছেলে কাজ করবে? এই ছেলে পারবে তো কাজ করতে? দেখে তো মনে হচ্ছে না। ম্যাম, ওই সব কাজ করতে পারে, আপনি পরীক্ষা করতে পারেন। রাকিব আদিত্যকে সব কাজ বুঝিয়ে দিতে লাগলো। রাকিবকে আদিত্য কিছু দূরে যেতে বলল। আচ্ছা, উনি কে? রিয়ার কি হয়? হ্যাঁ, ওইটা কে একটাও জানো না? এইটা রিয়ার ছোট চাচি। এই বাড়িতে ওনার কথায় সবাই উঠে আর বসে। আর রিয়া ম্যামের সব থেকে প্রিয় মানুষ উনি। ও আচ্ছা, তার রিয়ার রুম কোনটা? 2য় তলায় লাস্টের রুমটা রিয়া ম্যামের। ওকে তো দেখছি না। উনি নানা বাড়িতে গেছেন তার মামাতো বোন তানজিলা ম্যামের সাথে। ও আচ্ছা, ওই আসবে কবে? আগামীকাল আসবে। আর একটা কথা, রিয়াকে ম্যাম বলে রেখো, আবার যেন নাম ধরে বলো না। ওকে। তাহলে তুমি কাজে লেগে পড়ো। আর কাজ শেষ হলে বাগানের ওই পাশে আমাদের থাকার জায়গা আছে, ওইখানে চলে এসো। ধন্যবাদ। রাকিব চলে গেল। আদিত্য ঘরে সবকিছু পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে সব কেমন এলোমেলো হয়ে আছে। আদিত্য এক এক করে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে লাগলো। হঠাৎ করে আদিত্যর ডাক পড়লে আদিত্য চা বানাতে চলে আসলো। আদিত্য চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। সবাই চা খেয়ে অনেক প্রশংসা করতে লাগলো। আদিত্যর ইচ্ছে করছিল ওর আম্মুর মুখের দিকে চা ছুঁড়ে মারতে। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে সব কাজ করে সন্ধ্যার সময় রাকিবের বলা ঘরের সামনে গেলে রাকিব বলল, বাহ, তুমি তো অনেক ভালো কাজ করো। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলেন তো, সব কিছু এত এলোমেলো কেন? আর কত নোংরা পড়েছিল? আর কাজের বুয়া কোথায়? আর মেয়ে কাজের লোক তো একটাও দেখলাম না। আর বলো না, মেয়ে কাজের বউ অনেকগুলো ছিল। আমাদের ছোট সাহেব চরিত্র বেশি সুবিধার না, তাই সব কাজের মেয়েদের বের করে দিয়েছে টাকা দিয়ে। এখন যা আসছে সব ছেলে মানুষ, আরও কাজের লোক নিবে, আর এখন পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে আজ এত কাজ করতে হলো। সব কাজের লোকদের তো একটা করে কাজ থাকে, এখানে আমাকে সবার কাজ করে দিতে হচ্ছে। আল্লাহ। আচ্ছা, ওয়াশরুম কোথায়? গোসল করে নেই, সারা শরীর ময়লা লেগে আছে। আদিত্যকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে রাকিব রুম থেকে বের হয়ে গেল। আদিত্য গোসল করে শার্ট প্যান্ট পরে, চুলটাও গামছা দিয়ে মুছতে পারল না। ভেজা চুল আছড়ে আবার চলে গেল কাজ করতে। আদিত্য রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। এত মানুষের রান্না করতে করতে আদিত্যের অবস্থা খারাপ হয়ে গেল। অনেক কষ্টে রান্না শেষ করে নিল। সারা বাড়িতে রান্নার ঘ্রাণ বেরিয়ে গেছে। সবার ক্ষুধা লেগে গেছে ঘ্রাণে। সবাই এক এক করে টেবিলে এসে বসলো। আদিত্য সবার খাবার পরিবেশন করে দিতে লাগলো। আদিত্য ওর আম্মুর প্লেটে খাবার দিতে যাবে। একবার আদিত্য
খাবার দিতে চাইলো না, পরে আবার দিল। সবাই খাওয়া শুরু করে দিল। বা তুমি তো অনেক সুন্দর রান্না করো। তুমি দেখতে যেমন সুন্দর তেমন তোমার কাজগুলো। আদিত্য কিছু বলল না। আদিত্য সবাইকে ধন্যবাদ দিলে ওর আম্মুকে কিছু বলল না। সবাই খাওয়া শেষ করে অন্য কাজের লোকগুলো থালা বাসন সব নিয়ে মাজতে লাগলো। আদিত্য বাসা থেকে বের হয়ে বাইরে গিয়ে রাকিবকে বলল, এখানে বাইরে কোনো রেস্টুরেন্ট নাই? রেস্টুরেন্টে কি করবে? আরে আমাদের থাকা খাওয়া ফ্রি, তাই বাইরে যেতে হবে না। এই বাড়ির খাবার আমার মুখে রুচবে না, তাই বলছি বাহিরের কোনো রেস্টুরেন্ট আছে কি না? আছে, এখান থেকে 10 মিনিট লাগে যেতে। ও আচ্ছা, আপনি চলেন। না ভাই, আমার কাছে টাকা নাই, তুমি যাও। আরে আমি বিল দিব। আদিত্যর সাথে পরে রাকিবও চলে গেল। দুজন খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে রাকিবের ফোনে কল আসলে রাকিব তাড়াতাড়ি উঠে পড়ল। কোথাও যাবেন নাকি? তুলি ম্যাম নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখনই হসপিটালে যেতে হবে। আদিত্য আর কিছু বলার আগে রাকিব চলে গেল। আদিত্য বাহিরে এসেছে দেখে সবাই কানাকাটি করছে। একটা মেয়েকে কোলে করে গাড়িতে তুলে নিয়ে গেল। মেয়েটার মাথা দিয়ে রক্ত ঝরছে। আদিত্যর কাছে গেলে বুঝতে পারলো এটাই ওর আম্মুর মেয়ে। আদিত্যর কেন জানি খারাপ লাগলো। আদিত্য তাড়াতাড়ি গিয়ে বলল, আরে কি করছেন কি? আগে ওনার রক্ত পড়া বন্ধ করতে হবে, দেখি ছাড়েন। আদিত্য গাড়ির ভিতরে ঢুকে ওর শার্টটা খুলে মেয়েটার মানে তুলির মাথায় শার্ট দিয়ে বেঁধে দিল। আদিত্য সবার সাথে হসপিটালে চলে গেল। আদিত্য একপাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। আদিত্য ওরা আম্মুকে কান্না করতে দেখে হাসতে লাগলো মিটিমিটি করে। হঠাৎ করে ডাক্তার বলল মেয়েটাকে বাঁচাতে হলে 2 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ রক্ত মেয়েটার ভাই দিয়েছে, আর 1 ব্যাগ রক্ত নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কোথাও পাচ্ছে না, সবাই একের পর এক কলে কথা বলছে। আদিত্য পিছন থেকে ডাক্তারকে বলল, ডাক্তার, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ, আমি ওনাকে রক্ত দিতে চাই। আদিত্যর কথা শুনে ডাক্তার আদিত্যকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে ম্যাচ খায়। পরে আদিত্যর শরীর থেকে রক্ত দিতে থাকে। আদিত্যকে তুলির পাশে সিটে শুয়ে দেয়। আদিত্য তুলির দিকে তাকিয়ে আছে। তুলি চোখ বন্ধ করে আছে। বাহিরে হইচই দেখে ডাক্তার নার্সকে পাঠিয়ে দিল যে সবাইকে বলতে রক্ত পাওয়া গেছে। নার্স কথাগুলো সবাইকে বলতে রক্ত পাওয়া গেছে। নার্স কথাগুলো বলে ভিতরে চলে আসছে। তারপর আদিত্যর রক্ত দেওয়া হয়ে গেলে আদিত্য উঠতে গেলে ডাক্তার উঠতে দেয় না। আদিত্য ওইখানে শুয়ে থাকে। অনেকক্ষণ পর আদিত্যর সাথে ওর আম্মু দেখা করতে আসে। ধন্যবাদ বাবা, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, উনি আমার ছোট বোনের মতো। আমারও ওনার মতো ছোট একটা বোন আছে, তাই একটা ভাই হয়ে বোনকে বাঁচানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আদিত্য কথাটা বলে রুম থেকে বের হতেই রিয়া আর তানজিলার সাথে ধাক্কা লাগে। রিয়া ওইদিকে না তাকিয়ে সরি বলে দৌড়ে চলে গেল তুলির ক্যাবিনে। তানজিলা আদিত্যকে দেখে বলল, তুমি এখানে কি করছো? আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি। একদম চুপ, বেশি কথা বলো না। কেউ শুনলে না তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে দিব। এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে না নিয়ে আমি কোথাও যাব না। তানজিলা কখন আসছে? এই তো মামুনি, কেবল আসলাম। তুলি এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে। রহিম, তুমি বাসায় যাও, রেস্ট নাও, যাও। রহিম কে মামুনি? ওই ছেলেটার নাম রহিম, আমাদের বাসায় নতুন কাজের লোক। তুলিকে ওই 1 ব্যাগ রক্ত দিয়েছে। তানজিলা অবাক হয়ে কিছু বলতে যাবে তখন আদিত্য বলল, ম্যাম আমি তাহলে আসছি। আদিত্য স্যান্ডেল গেঞ্জি পরা থাকায় সবাই আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আদিত্য বুঝতে না পেরে ওইদিকে পাত্তা না দিয়ে একটা ফ্যান নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে রাকিবের ডাকে ঘুম ভাঙল। আদিত্য উঠে নামাজ পড়ে এসেছে, বাগানে পানি দিতে লাগলো। তখনই পিছন থেকে রিয়া বলল, এই ছেলে, তুমি ওইটা আমাকে দিয়ে তুমি আমার গাড়িটা ধুয়ে দাও। আদিত্যর কাছে এসেছে হাত থেকে পাইপটা নিতে। আদিত্য ঘুরে তাকাতেই রিয়া চমকে গেল। তুমি এখানে কি করছো? এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে বলছিলাম না আমার সামনে আসবে না? এটাও বলেছিলে আমি ভালো হলে যেন তোমার সামনে আসি। রিয়া বিশ্বাস করো, আমি অনেকটা ভালো হয়ে গেছি। একদম চুপ। এত বছর ভালো হোস নাই, আর তুই কি না একদিনে ভালো হয়ে গেছস? আমার কথাটা প্লিজ শুনো। আমি আদিত্য কিছু বলতে যাবে তখনই আদিত্যর ডাক পড়ে। আদিত্য বাসার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লাগলো। চা বানিয়ে আদিত্য সবাইকে দিতে লাগলো। রিয়া আর তানজিলা একসাথে বসে আছে। রিয়াকে আর তানজিলাকে চা বানিয়ে দিল। রিয়ার বড় বোন চা মুখে দিয়ে ঢিল দিয়ে চা ফেলে দিয়ে আদিত্যকে বকা দিতে লাগলো।
কি হয়েছে আপু, এইভাবে বকা দিচ্ছ কেন? রিয়ার বোন বলে চিনি দিয়ে ভরিয়ে ফেলেছে, একদম শরবতের মতো হয়ে গেছে বলল। সরি ম্যাম, আমি জানতাম না আপনি চিনি বেশি খান না। আমি আবার বানিয়ে দিচ্ছি। আদিত্য কথাটা বলতেই রিয়ার বড় বোন ঠাস করে থাপ্পড় মারতে সোজা আদিত্য চা কাপের উপর পড়ে যায়। আদিত্য হাতের ভিতরে ভাঙা কাপ, চায়ের কাপের টুকরো ঢুকে গেল। রিয়া আদিত্যর কাছে যেতে নিবে তখন তানজিলা হাত ধরে বাধা দিল। উফ তানিয়া, তোমার এই বদ অভ্যাসটা গেল না। ভুল হয়েছে, ওই তো ক্ষমা চাইবে নাকি? এভাবে থাপ্পড় মারার কি আছে? আমি ভুল করছি, উনি মারছে, এখানে ওনাকে বকা দেওয়ার কি আছে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য হাতের ভিতর থেকে কাছের টুকরাটা বের করে সব টুকরাগুলো খুঁটে একটা প্লাস্টিকের বেলচা নিয়ে এসেছে, তুলে নিয়ে গেল। আদিত্য রুমাল দিয়ে হাত পেঁচিয়ে রান্না করতে লাগলো। রিয়া আদিত্যকে এমন অবস্থায় দেখে রিয়ার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রিয়া বিস্কুটের কথা বলে রান্নাঘরে গিয়ে বলল, আদিত্য, এখান থেকে চলে যাও। আমি আপনাকে দিয়ে তারপর এখান থেকে যাব। আমি কোনোদিনও তোমার সাথে যাব না। যে ছেলে নিজের স্ত্রী থাকতে অন্য নারীকে ধর্ষে যায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রিয়া, বিশ্বাস করেন আমি ওই মেয়েটাকে। আদিত্যকে আর কিছু বলার আগে রিয়ার ডাক পড়ে যায়। রিয়া চলে যায় আর বলতে থাকে চলে যেতে। আদিত্য অনেক কষ্টে রান্না করতে লাগলো। কাটা অবস্থায় হাতে মরিচের গুঁড়া লাগাতে চলতে লাগলো। আদিত্য পাগলের মতো পানি ঢালতে লাগলো, আর এদিকে ভাজি পুড়ে যেতে লাগলো। আদিত্য আবার ভাজির কাজে গিয়ে নাড়তে লাগলো। আদিত্য অনেক কষ্টে সব রান্না শেষ করে টেবিলে রেখে আসলো। সবাই খেতে বসলে আদিত্য ওর হাতে ফু দিতে লাগলো আর ওদের বেড়ে দিতে লাগলো। সবাই ভাজি মুখে দিতে ইয়াক থুতু করে ফেলে দিল। আদিত্যর সৎ আব্বু ওর গালে থাপ্পড় দিয়ে বলে, রান্না জানে না তো করে কেন? রহিম, তুমি তো আগামীকাল অনেক ভালো করে রান্না করলে, আজ ভাজিটা পুড়ে ফেলে রান্না করলে। আসলে ম্যাম, আমার কাটা জায়গায় মরিচের গুঁড়ো পড়ে যায়, সেইটা পানি দিয়ে ধুয়ে গিয়ে এমনটা হয়ে গেছে। আর বাকি খাবারগুলো তো ঠিক আছে দেখেন। আদিত্যর কথা শুনে রিয়ার চোখের এক ফোঁটা পানি পড়ল। সবাই অবাক হয়ে গেল। রিয়ার কিছু চোখে পড়েছে বলে উঠে চলে গেল। তারপর সবাই ভাজি বাদ দিয়ে আর সব পদ দিয়ে খেয়ে উঠে গেল। আদিত্য আবার রুমাল দিয়ে বেঁধে চলে গেল। কিছুক্ষণ পর বাগানে হাঁটাহাঁটি করতে করতে তানজিলা জানালার পাশ দিয়ে আদিত্যকে ডাক দিল। আদিত্য জানালার কাছে গিয়ে বলল, আপু, কিছু বলবেন? আদিত্য, এখানে থেকো না, চলে যাও। এখানে থাকলে তুমি মারা যাবে। আমার নানু বাড়ি বলে বলছি না। বিশ্বাস করো, এই বাড়ির প্রতিটি মানুষ এতটা জঘন্য যা বলার মতো না। তুমি এখান থেকে চলে যাও। আর তুমি তো রিয়াকে ভালোবাসো না, তাই না? তাই রিয়াকে ডিভোর্স দিয়ে দাও। রিয়ার 7 দিন পর বিয়ে হয়ে যাবে। কি বিয়ে হয়ে যাবে মানে? হ্যাঁ, রিয়ার বিয়ে অনেক আগে থেকে ঠিক করা আছে। ছোট মামুনির ভাইয়ের ছেলের সাথে বিয়ে। আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করবে, এটা আমি হতে দিব না। আমি আমার স্ত্রীকে এখন থেকে নিয়ে যাব। আপনি শুধু আমাকে একটা উপকার করেন প্লিজ। কেউ আসছে, আমি যাই। তানজিলা চলে গেলে রিয়ার ফুফাতো বোন আদিত্য রুমে আসে। রুমে এসে আদিত্যর হাত ধরে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আদিত্য মেয়েটাকে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি এটা কি করছেন? কি আমার হাত কেন ধরছেন? আদিত্যর হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আদিত্যকে নাকি সেই খুব পছন্দ করে ফেলেছে, তাই সেই আদিত্যকে নাকি বিয়ে করতে চায়। আদিত্য কথাটা শুনে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, এইটা কখনো সম্ভব না। আমি কাজের লোক আর আপনি এই বাড়ির নাতনি, আমার সাথে আপনার যায় না। মেয়েটা আদিত্যকে জড়িয়ে ধরে বলে, ওই একবার যখন আদিত্যকে পছন্দ হয়েছে তখন আদিত্যকে বিয়ে করে ছাড়বে বলে চলে গেল। তানজিলা জানালার পাশ থেকে সব শুনে ফেলল। রিয়া রুমে গিয়ে তানজিলা সব বলে দিল। তানজিলার কথা শুনে তো রিয়া রেগে গেল। ওই রেগে আদিত্যর কাছে যেতে নিবে তখনই তানজিলা বলল, আরে কোথায় যাস? শোন, এভাবে গেলে সন্দেহ করবে। তার থেকে আদিত্যকে নিয়ে আসার একটা উপায় আছে। রুমের সব এলোমেলো করে দেয়, তারপর আদিত্যকে নিয়ে পরিষ্কারের নাম করে আনলে আর কেউ সন্দেহ করবে না। তানজিলার কথা মতো রিয়া রুমের বিছানা চাদর সবকিছু এলোমেলো করে ফেলল। তারপর তানজিলা আদিত্যকে ডেকে নিয়ে আসে। আদিত্য রুমে ঢুকতেই তানজিলা আটকে দেয় দরজা। রিয়া দৌড়ে এসে আদিত্যর হাতে ব্যান্ডেজ থেকে বলল, এই, তুমি ব্যান্ডেজ কোথায় পেলে? ওইসব বাদ দাও রিয়া, আমার কথাটা আপনি একটু শুনবেন? আমার তোমার কথা শোনার কোনো ইচ্ছা নাই। তোমার মিথ্যা কথা শুনতে আমি চাই না। তুমি এখনই এই বাসা থেকে চলে যাবে, না হলে তোমার খবর আছে। আর এই তুমি আমার ফুফাতো বোনকে ফাঁসাচ্ছ? রিয়া, কি বলছো? আমি কেন ওনাকে ফাঁসাবো? দেখেন,
আমি এখানে এসেছি 2 দিন হলো। আমি আপনার ফুফাতো বোনের সাথে একবার কথাও বলি নাই। কিছুক্ষণ আগে এসেছি, উনি আমাকে ব্যান্ডেজ করিয়ে দিয়ে বলে উনি নাকি আমাকে ভালোবাসে আর আমাকে নাকি বিয়ে করতে চায়। বিয়ে করার ইচ্ছে হয়েছে নাকি তোমার? ওকে বিয়ে করে নিয়েও আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। তখন তুমি আমার বোনকে বিয়ে করে নিও। আর হ্যাঁ শুনো, নিজেকে পরিবর্তন করো, ভালো হয়ে যাও, লুচ্চামি করা বন্ধ করো। রিয়া, আমি সত্যি ভালো হয়ে গেছি। রিয়া, আমি আর কোনো মেয়েকে ডিস্টার্ব করি না। রিয়া, বিশ্বাস করেন আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। আমি তো ওই মেয়েকে... চুপ কর, মিথ্যা বলিস না। আমার চোখের সামনে ওই মেয়েটা কান্না করতে করতে বের হয়ে গেছে, আর সেখানে তুই আর তোর দলও ছিলি, আর সেটা আমাকে বিশ্বাস করতে বলস? তুই কিছু করস নাই? বুঝে গেছি আপনি আমাকে বিশ্বাস করেন না, এতে আপনার দোষ নাই, কারণ আমি বিশ্বাস করার মতো কোনো কাজ কোনোদিন করি নাই। ওকে, আপনাকে বিশ্বাস করতে হবে না, শুধু আমার কথাগুলো শুনেন। আদিত্য রিয়াকে তখনকার সব কিছু খুলে বলে, কিন্তু রিয়া ওর কথা বিশ্বাস না করে আরও রেগে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আদিত্য কিছু না বলে ওর ঘরে কাজগুলো করতে লাগলো। বিছানা গুছিয়ে আর সব কিছু ঠিক জায়গায় রেখে আদিত্য চলে গেল। আদিত্য চলে যেতেই তানজিলা বলল, রিয়া, আমার কেন জানি মনে হচ্ছে আদিত্য যা বললো সব সত্যি বলছে হয়তো। ওকে তো আমরা সত্যি ওই 1 মাসে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখি নাই, আর ওর চোখ দেখে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তুই একে থাপ্পড়টা না মারলেও পারতিস। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই রুম থেকে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তানজিলা চলে গেল। আদিত্য আবার রুমে চলে গিয়ে ঘুমিয়ে গেল। এভাবে 6 দিন কেটে গেল। আদিত্য একবারও রিয়ার সাথে কথা বলে নাই। রিয়া আদিত্যকে মার খেতে দেখে অপমানিত হতে দেখেও চুপচাপ দেখতো, কোনো কথা বলতো না। আজকে আদিত্যর নানা বাড়ি থেকে সব মানুষ এসেছে। আগামীকাল রিয়ার বিয়ে আদিত্যর মামাতো ভাইয়ের সাথে। আদিত্য সবাইকে চিনলেও কিন্তু আদিত্যকে কেউ চিনতে পারে না। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। রিয়া ওর দিকে না তাকিয়ে সবার সাথে হেসে কথা বলছে। ওরা আড্ডা দিচ্ছে, আদিত্য সবাইকে চা বানিয়ে দিচ্ছে। তানজিলার আদিত্যকে দেখে খুব খারাপ লাগতে লাগলো। রিয়া ওর হবু বরের সাথে হাত ধরে ছবি উঠাতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে ওইখান থেকে চলে যায়। আদিত্যকে ডাক দিলেও আদিত্য কারো কথা কানে নেয় না। আদিত্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে ওর মামাতো ভাইয়ের কলার ধরে ঘুষাতে লাগলো। এটা দেখে সবাই আদিত্যকে ধরে মারতে লাগলো। তখন আদিত্যর আম্মু এসে বলে, এটা হচ্ছেটা কি? রহিম, তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আমার আদরের ভাস্তাকে মারো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চুপ কর, তুই কে রে? তোকে দেখে আমার ভয় পেতে হবে? তোর সামনে তোর ভাইস্তাকে মারছি, তুই কি করবি? আর ওই শালা শোন, একদম রিয়ার শরীরে হাত দিবি না। যদি ওর হাতে হাত দিস তোকে আমি খুন করে ফেলবো। অত বড় সাহস! এই কে কোথায় আছোস? এই রহিমকে মেরে নদীতে ফেলে দিয়ায়। সবাই আদিত্যকে ধরে বাসার বাইরে নিয়ে গিয়ে অনেক মারতে লাগলো। আর আদিত্য রিয়াকে বলতে লাগলো, রিয়া, আমি আপনাকে ভালোবাসি। রিয়া, বিশ্বাস করেন আমি ওই মেয়েটাকে বাঁচাতে গেছিলাম, আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। রিয়া প্লিজ, আপনি এই বিয়ে করেন না। আপনি যদি এই বিয়ে করেন আমি নিজেকে শেষ করে দিব। রিয়া, আই রিয়েলি লাভ ইউ। রিয়া, আদিত্য তোকে সত্যি ভালোবাসে। রিয়া, আদিত্য যা বলছে সব সত্যি বলছে। আদিত্য ওই মেয়ের সাথে কিছু করে নাই। আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে এখনই এখান থেকে নিয়ে যাবে, আর যদি নিয়ে যেতে না পারো তাহলে আমি রাতুলকে বিয়ে করে নেব। আদিত্য রিয়ার কথা শুনে এক এক করে লাথি দিয়ে সবাইকে মেরে দিল। সবাই উঠে ওকে একসাথে মারতে যাবে, তখনই আদিত্যর আম্মু বলল, এইসবের মানে কি? রিয়া, তুমি ওই ছেলেটাকে চেনো? হ্যাঁ। আর এদিকে আদিত্য এতদিনে যত ফাইট শিখেছিল সবগুলো ইউজ করে এক এক করে মেরে রেখে দিল। তারপর রিয়ার কাছে গিয়ে বলল, চলেন আমার সাথে। আদিত্য রিয়াকে নিয়ে যেতে নিলে তখনই আদিত্যর আম্মু এসে আদিত্যকে লাথি দিয়ে ফেলে দেয়। এত বড় সাহস, আমাদের সামনে আমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে চায়? তোকে তো আমি খুন করে ফেলবো। আদিত্য ওর আম্মুর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আরে ডাইনি রাক্ষসী মহিলা, তুই কি আমাকে খুন করবি? তুই তো আমাকে মেরে ফেলেছিস সেই কবেই,
আবার কি নতুন করে মারবি আমাকে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য ওর আম্মুকে রাক্ষসী ডাইনি বলার কারণে রিয়ার ভাই আদিত্যর মামাতো ভাই ওর কয়েকটা ছেলে এসে মারতে লাগলো। আর আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও আদিত্য ওর সৎ ভাইকে সরিয়ে দিল না, কারণ আদিত্য সৎ ভাই ওর ছোট। আদিত্যর মুখে খুশি মারতেই আদিত্য বলল, আরে ছোট ভাই আমার এইভাবে কেউ গুষ্টি দেয় নাকি? আর ছোট ভাই আমার, তোমার আম্মুকে নিয়ে বলেছি বলে তোমার এত গায়ে লাগছে? বাহ, অনেক ভালোবাসো ওই ডাইনিকে, তাই না? আদিত্যর কথা শুনে সবাই আদিত্যকে পাগল ভাবতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, আদিত্য, তুমি কি পাগল হয়ে গেছো? আরে পাগল কেন হব? তোমার আদরের ছোট আম্মু যে একটা রাক্ষসী ডাইনি মহিলা, তার প্রমাণ চাও? খবরদার আমার ছোট আম্মুকে নিয়ে বাজে কথা বলবে না। আদিত্য, আমিও কিন্তু এটা সহ্য করব না। আদিত্য আমার ছোট মামুনি অনেক ভালো, একটু রাগ বেশি এইটাই। উনি আমাদের জন্য সব করতে পারে। হা হা হা, তাই নাকি? আমি যদি এখন তোমাদের একটা কথা বলি, তাহলে তোমরা দুইজনও ওই মহিলাকে ঘৃণা করবে। মানে? তুই আমাকে তো চিনস। থাক, আমি চাই না তোমরা ওনার আসল পরিচয় জানো। যাই হোক রিয়া, আমি তোমাকে এখন থেকে নিয়ে যেতে এসেছি। তুই বলেছিলে ওদের হারিয়ে দিলে আমার সাথে যাবে। এখন চলো, আমি এখনই আব্বু আম্মুকে কল দিয়ে বলে দিচ্ছিও। আঙ্কেল আন্টি তো আসছে। আমি তো গতকাল আঙ্কেল আন্টিকে কল দিয়ে সব বলেছি, বাট আদিত্য তুমি সব প্ল্যান নষ্ট করে দিলে। কোথায় ভেবেছিলাম আঙ্কেল আন্টি এসেছে রিয়াকে বুঝিয়ে, সবাইকে বুঝিয়ে তোমাদের সম্পর্কটা মিল করিয়ে দিব, উল্টে তুমি রাতুল ভাইয়ের সাথে মারামারি করলে। কি? আব্বু আম্মু আসছে মানে? এই কি বলছো? কি আব্বু আম্মু আতি আসছে? তুই তো আমাকে কিছু বলস নাই। এইসব কি হচ্ছে? রিয়া আদিত্যর কাছে গিয়ে ওকে ধরে রক্ত মুছে দিতে দিতে বলল, বদমাইশ, আমি একটু জেলাস ফিল করাতে চাচ্ছিলাম, আর সেখানে তুমি কিনা সোজা মারামারি দিলে। আর তুমি ভালো হইছো, হ্যাঁ? আর আমি এই বিয়ে করতাম না। আমি রাতুল ভাইকে আগেই বলে দিয়েছি। শুধু সবাইকে মানানোর জন্য রাতুল ভাই এখানে এসেছে। রিয়া, ওই ছেলেটাকে ছেড়ে এখানে চলে আয়। ছোট আম্মু, আমি রাতুল ভাইকে বিয়ে করতে পারবো না, কারণ আম্মু আমার বিয়ে হয়ে গেছে আর এটা আমার স্বামী। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু আম্মু রেগে রিয়াকে থাপ্পড় মারল। আদিত্য বলল, প্লিজ, আপনারা আমার শ্বশুর শাশুড়ি হন। আমি আপনাদের সাথে বেয়াদবি করতে চাচ্ছি না। প্লিজ আমার স্ত্রীর গায়ে হাত দিবেন না। আদিত্যর আম্মু রিয়ার হাত ধরে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে বলল, আমি এই বিয়ে মানি না। আমাদের ছাড়া বিয়ে কিভাবে করলে রিয়া? আম্মু, আমার হাতে কিছু করার ছিল না। আমরা বিপদে বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমি আদিত্যর উপরে রাগ করে এখানে চলে এসেছিলাম। ওই আমার রাগ ভাঙাতে এখানে এসেছে। আমার জন্য ওই কাজের লোক পর্যন্ত হয়েছে। তোমাদের অপমান থাপ্পড় সব সহ্য করেছে শুধুমাত্র আমার জন্য। ওই আমাকে অনেক অনেক ভালোবাসে। আম্মু প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমাদের গ্রহণ করে নাও। আমি এই ভালোবাসাও মানি না, আর এই বিয়েও মানি না। এই ছেলে একটা বিয়াদব, আর আমি জেনে শুনে তোমাকে ওর হাতে তুলে দিতে পারি না। না আম্মু, ওই হয়তো রাগের মাথায় এইসব করে ফেলেছে। আমি রাতুল ভাইয়ার হাত ধরেছিলাম, ওইটাও সহ্য হচ্ছিল না। সেই রাগে সবার সাথে খারাপ ব্যবহার করছে। তাছাড়া ওই অনেক ভালো আম্মু। ওকে দেখি তো মনে হয় ওই একটা পাগল, মাথা খারাপ একটা ছেলে। আমাকে চেনে না, জানে না, আমাকে উল্টাপাল্টা কথা বলছে আর বলে আমাদের সম্পর্কে কিছু বলে নাকি তোমরা আমাকে ঘৃণা করবে। আমি পাগল না, আমি যা বলছি সব সত্যি কথা। আমি যদি এখন বলি রিয়া, তানজিলা আপু, আমি যার জন্য প্রতিটা নারীকে ঘৃণা করতাম, সেই মানুষটার কেউ না, তোমাদের প্রিয় মানুষটা, তখন কি বলবে? আদিত্যর কথা শুনে রিয়া তানজিলা কি বলে জোরে শব্দ করে উঠল। রিয়া তানজিলা বলল, কি যাতা বলছো এসব? উনি কিভাবে তোমার? রিয়া কিছু বলতে যাবে তখনই আদিত্যর আব্বু সৎমা আতিয়া ভেতরে ঢুকে আদিত্যকে এই অবস্থায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। কার এত বড় সাহস আমার সন্তানকে এভাবে মেরেছে? আদিত্যর আম্মু আর ওর নানা বাড়ির সবাই কয়েক পা করে পিছিয়ে যায়। আদিত্যর আম্মু তোতলাতে তোতলাতে বলল,
আদিত্যর আব্বু আদিত্যর আম্মুর দিকে তাকিয়ে চমকে গেল। আদিত্যর আব্বু বলল, জি, আমি আমার ছেলের বউকে নিয়ে এসেছি। আপনার এখানে কি করেন? আদিত্যর সৎ বাবা ওর আব্বুকে দেখে চমকে গেল। আতিয়া চিৎকার করে বলল, ভাবি, আমার ভাইকে মেরেছে। আমি তাকে একদম খুন করে ফেলবো। আতিয়া, তুমি শান্ত হও। তোমার ভাইয়া আগে মারামারি করছে, তারপর আমার ভাইয়েরা ওকে মারছে। তাই বলে এভাবে মারতে হবে? আমার আব্বুটাকে কত মেরেছে, আর তুমি সেইটা তাকিয়ে তাকিয়ে দেখেছো? আম্মু আসলে রিয়া, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমার ছেলেটা অবুঝ, তাই বলে তুমি। এই ছেলেটা তোমার কি হয়েছে? আমার ছেলে হয়। তার মানে এইটা কি আবির? আমি কোনো আবির না, আমি আদিত্য। আর আমি আমার এই আম্মুর সন্তান। বুঝতে পারছেন ডাইনি মহিলা? আদিত্যর আম্মুর আর বুঝতে বাকি রইল না। আদিত্যর আম্মু দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আদিত্য ধাক্কা দিয়ে বলল, কি বলবো? এই যে ডাইনি, আমি আবির, আপনার ছেলে, তাই না? চুপ ডাইনি, তোর কাছে আমার পরিচয় দিতে হবে নাকি? আদিত্যর কথা শুনে অবাক হয়ে গেল সবাই। আদিত্যর সৎ বাবা সবাইকে ভিতরে নিয়ে যেতে বলল। আদিত্যকে ধরে ভিতরে নিয়ে গেল। আদিত্যর আম্মু বলে, বড় ভাই, বড় ভাবি রিয়া মামুনি আদিত্যের সাথে বিয়ে হবে, আর এইটার আমার শেষ কথা। ছোট আম্মু, তুমি এত জঘন্য একটা মহিলা। তোমাকে তো আমরা কত ভালো ভেবেছিলাম। আম্মু, তুমি জানো তোমার ছেলেকে আর তোমার স্বামীকে ছেড়ে আমার চাচ্চুর সাথে পালিয়ে এসেছিল, আর সেখানে আদিত্য সেই থেকে তোমার মতো প্রতিটা নারীকে ঘৃণা করত। তুমি জানো ওই কতটা খারাপ হয়ে গিয়েছিল শুধুমাত্র তোমার জন্য? তুমি এত জঘন্য কিভাবে হয়েছিলে? 8 বছরের সন্তান স্বামীকে রেখে পালিয়ে যেতে? টাকা লোভ, ছি। রিয়ার কথা শুনে আদিত্যর আম্মুর মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলে, চুপ কর। আমি খারাপ মহিলা, কিন্তু আমি ভালোবাসার কাঙাল ছিলাম। আমি তোমার চাচুকে ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতাম। এখানে আমার আব্বু আম্মু আমাকে জোর করে আদিত্যের আব্বুর সাথে বিয়ে দিয়ে দেয়। আমি আদিত্যের আব্বুর সাথে 9 বছর সংসার করেছি ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারি নাই। আমার মনে তোমার চাচুর বাস করতো। আমি তোমার চাচুর ভালোবাসায় এতটাই কাঙাল ছিলাম, আমার কারোর ভালোবাসা সহ্য হতো না। আদিত্যের 8 বছর পর যখন জানতে পারি তোমার চাচু এখন আমার অপেক্ষায় প্রহর গুনে আছে, আমাকে এখনও সে আগের মতো ভালোবাসে, সেখানে আমি তোমার চাচুর ভালোবাসায় বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি পালিয়ে এসেছি। বাহ, কত ভালোবাসা! স্যালুট আপনাকে। বাট আপনি কেন আমাকে নিলেন? জানেন পালিয়ে যাবেন, তো আমাকে দুনিয়াতে নিতে এসেছে কেন? আমাকে এত শাস্তি দিলেন কেন? আমি তোকে কখনোই নিতে চাই নাই, কিন্তু তোর আব্বু জোরাজুরি নিতে বাধ্য হয়েছিলাম। হা হা, কিছু বলার নাই আপনাকে। যাই হোক, আর কেউ এইসব কথা তুলবেন না। আমার আর এইসব শুনতে ইচ্ছা করছে না। আম্মু, আব্বু, বনু, চল আমরা বাসায় যাই। আমাকে নিবে না নাকি? আপনার ইচ্ছে হলে আসছেন, আর না ইচ্ছে হলে আসেন না। আচ্ছা, সব বুঝলাম। তুমি তো একবার আমাদের বলতে পারতে, আমি নিজে তোমাকে ওনার হাতে তুলে দিতাম। বাট এভাবে আমাদের ছেড়ে এসেছো, ঠিক করো নাই। যাই হোক, ভালো থেকো। আর আলহামদুলিল্লাহ, তুমি যাওয়াতে ভালো হয়েছে। আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক সুখে আসছি। আমার স্ত্রীকে দেখছো, সেই আদিত্যকে এত পরিমাণে ভালোবাসে যা কোনোদিন আমি দেখি নাই। তোমাকে আদিত্যকে ভালোবাসতে। যাই হোক, ভালো থেকো। আর আমাদের বৌমাকে নিয়ে গেলাম। আদিত্য রাকিবের কাছে গিয়ে টাকা দিতে গেলে রাকিব বলে, আমাকে ক্ষমা করে দিয়েন ছোট সাহেব, আমার টাকা লাগবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আরে রাখেন এই টাকাগুলো, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে দিচ্ছি। আপনি আমাকে অনেক উপকার করছেন। আদিত্য রাকিবকে জোর করে টাকা দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে নিলে আদিত্যর সৎ আব্বু আদিত্যকে বলে, কেউ যেতে পারবে না। আমার ভাস্তি আর ছেলে আমার বাড়িতে থাকবে, আর তাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। আদিত্য আর ওর আব্বুর থেকে সবাই ক্ষমা চায়। আদিত্যর আম্মু আদিত্যর পায়ে পর্যন্ত ধরতে গেলে আদিত্য তাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিয়েন। কি করব?
মনের ভিতরে কষ্টগুলো, রাগগুলো আমাকে এমন ব্যবহার করতে বাধ্য করছে। আমাকে ক্ষমা করে দে। সবাই মিল হয়ে গেলে আদিত্য আর রিয়ার বিয়ের ব্যবস্থা করতে থাকে। 7 দিনের আয়োজন করে ওদের বিয়ে দিয়ে দেয়।